কাহন সাহিত্য দীর্ঘজীবী হোক। ঘুমের মধ্যেই কেমন যেন একটা হালকা অস্বস্তি হলো রমেশের। শরীরের অস্বস্তি কিন্তু নয়, অন্যরকম একটা অদ্ভুত সুন্দর গন্ধ। কিসের সুগন্ধ বুঝতে পারছিলেন না রমেশ, তবে একদম অচেনা নয়। মনের গভীরে কোথাও যেন পরিচয় আছে ওই সুগন্ধের সঙ্গে, কিন্তু এই মুহূর্তে তার ইন্দ্রিয় চিনে নিতে পারছে না গন্ধের উৎস। না পারাটাই স্বাভাবিক। রাতে হালকা ঘুমের ওষুধ খাওয়া রমেশের অনেক দিনের অভ্যেস, আর এখন তো অন্য ওষুধের সঙ্গে তাকে সেডেটিভ নিশ্চয়ই দেওয়া হয়েছে। কিন্তু তবু তিনি গন্ধটা পাচ্ছেন। তার আধা অবশ স্নায়ুর ভেতর ঢুকে যাচ্ছে মৃদু অথচ তীব্র সুগন্ধ। এইসব আধুনিক হাসপাতালে কোনো দুর্গন্ধ থাকে না, কিন্তু সেই পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করা নানা রকম রাসায়নিক কৃত্রিম গন্ধ তো সারাক্ষণই বাতাসে ভেসে থাকে। রমেশের নাক চিরকালই অসম্ভব তীক্ষ্ণ। দাদি বলতো, ভৈঁসা ঘিয়ে যদি এতটুকুও মিলাওয়াট থাকে তাহলে তার নাতি নাকি শুধু গন্ধ শুঁকেই সেটা ধরে ফেলতে পারে। প্রিয়ার মা জানে, বিছানার চাদর যদি 2 দিন বদলানো না হয় তাহলে ঘরে ঢুকেই মুখ গম্ভীর হয়ে যাবে তার। গন্ধটা ক্রমশ যেন কাছে আসছে। রমেশ বুঝতে পারছেন তিনি একটু একটু করে ঘুমের ভেতর থেকে জেগে উঠছেন। তিনি চাইছেন না, তবু গন্ধটা জাগিয়ে দিচ্ছে তাকে। কিন্তু বাইরে একটু দূরের করিডোরে আলো জ্বলছে। তার আভা এসে ঘরের অন্ধকারকে অনেকখানি তরল করে দিয়েছে। হঠাৎ সেই অন্ধকারের মধ্যেই গন্ধটা যেন তাকে ছুঁয়ে দিল। অসম্ভব শীতল স্পর্শে চোখ খুলেই ভয়ঙ্কর চমকে উঠলেন রমেশ। মনে হলো যেন হৃৎপিণ্ড কণ্ঠর কাছে এসে আটকে গেছে। বিছানার ঠিক পাশে তার দিকে মুখ ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে রোশনি। আধো অন্ধকারে হালকা হলুদ মেশানো মোমের মতো রঙের শরীরটাকে যেন মনে হচ্ছে চাঁদের আলো। টানা ভুরু, তার নিচে কান পর্যন্ত টানা, চোখের ভেতর দীপ দীপ করছে কালো মণি। কিন্তু রোশনি তো অনেক দিন আগেই মা বলেছিল ফুফি ফুফি। নাকের পাটায় হীরের নাকফুলটা স্পষ্ট। মুখের দুপাশ দিয়ে সাপের ফনার মতো মোটা বেনি দুটো নেমে এসেছে। কপাল ঢাকা রয়েছে ওড়নায়। রোশনি এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। একটু একটু করে মুখটা এগিয়ে আসছে। রমেশ চিনতে পারছেন গন্ধটাকে, বুঝতে পারছেন গন্ধটা ক্রমশ ঘিরে ধরছে তাকে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। চিৎকার করার চেষ্টা করলেন রমেশ। মুখ দিয়ে একটা গো গো শব্দ বেরিয়ে এলো শুধু। বিছানার পাশে একটা বেল আছে তিনি জানেন। প্রাণপণে সেদিকে হাত বাড়ালেন। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা, আর আজ কাহনে প্রথমবার আসছেন ডিটেকটিভ মেঘনাদ বসু। আর সেই চরিত্রে আমাদের সবার প্রিয় দীপাঞ্জন ঘোষ ওরফে দীপদা। মেঘনাদ বসুর স্রষ্টা লেখিকা দীপান্বিতা রায়, পেশায় বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিক। লেখালেখির শুরু 2008 সাল থেকে। ছোটদের এবং বড়দের লেখায় সমান স্বচ্ছন্দ। তিনি শিশু সাহিত্যের জন্য সাহিত্য একাডেমির বাল সাহিত্য পুরস্কার 2024-এ সম্মানিত হয়েছেন। এছাড়াও লেখিকা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কার, দীনেশ চন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কার, সাধনা সেন পুরস্কার, বীরঙ্গনা পুরস্কার,
দশভুজা পুরস্কার এবং নীল দিগন্ত পুরস্কারও পেয়েছেন। জাতীয় স্তরে ন্যাশনাল বুক ট্রাস্ট তাঁর বই প্রকাশ করেছে এবং সেই বই ভারতের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। আজ কাহনে শুনবেন ডিটেকটিভ মেঘনাদ বসু সিরিজের কাহিনী শয়তানের সুগন্ধ, প্রথম পর্ব। গল্প শুরুর আগে দুটো কথা: সিগারেট বা অন্যান্য মাদকদ্রব্য খাবেন না প্লিজ, এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। এবং দ্বিতীয়ত, কাহনের গল্প যদি আপনাদের ভালো লাগে, গল্পতে একটা লাইক এবং কাহনে সাবস্ক্রাইব করার পাশাপাশি কমেন্ট সেকশনের পাশে থাকা হাইপ অপশনে ক্লিক করে দেবেন কাইন্ডলি। শুরু হচ্ছে শয়তানের সুগন্ধ, প্রথম পর্ব। অন্তিম পর্বের ডিটেলস পাবেন ডেসক্রিপশনের শুরুতে এবং পিন্ড কমেন্টে। সাহিত্য দীর্ঘজীবী হোক। ইদানিং পুজোর লেখার তাগাদা শুরু হয়ে যায় মার্চের গোড়াতেই। অন্তত 2টি পত্রিকার জন্য উপন্যাস লিখতেই হবে। মেঘনাদ নিজের পড়ার ঘরে বসে একটা খসড়া তৈরি করার চেষ্টা করছিলেন। এই সময়টাই সব থেকে গোলমেলে। চিন্তাগুলো ক্রমাগত মাথার চারপাশ দিয়ে ফসফস করে বেরিয়ে যায়। সেগুলোকে বেশ করে পাকড়ে ধরে একটা গোল গল্পের ফাঁদে আটকে ফেলাটা রীতিমতো কঠিন কাজ। মনটাকে সংহত করার দরকার হয়। কিন্তু বেয়াদব মনও যেন সুযোগ বুঝে তখনই নানা রকম এতাল বেতাল ছন্দে পা ফেলতে থাকে। কদিন ধরেই চেষ্টাটা চলছে। আজও সকালে নিজের পড়ার ঘরে এক কাপ কফি নিয়ে বসে মনের এলোমেলো চলাফেরাটা বাগে আনার চেষ্টা করছিলেন মেঘনাদ। এমন সময় অসীমা এসে বলল যে একজন ভদ্রলোক দেখা করতে এসেছেন। সকালের দিকটা মেঘনাদের লেখালেখির সময়। কেউ দেখা করতে কিংবা কথা বলতে এলে বিকেলে আসে। এই সময় মেঘনাদ যে নিজের ঘর থেকে সহজে বেরোতে চান না কিংবা বেরোতে হলে বিরক্ত হন, সেটা শুধু অসীমা নয়, বাড়ির কাজের লোকেরাও জানে। তারাই যা কথাবার্তা বলার বলে ব্যবস্থা করে নেয়। তাই অসীমার কথাটা শুনে মেঘনাদ একটু অবাক হয়েই তাকালেন। ব্যাপারটা বুঝে অসীমা সামান্য নিচু গলায় বললেন, ভদ্রলোকের নাম মনোজিৎ দেশাই, বুচকুনের ক্লাসমেট ছিল। বুচকুনি নাম ঠিকানা দিয়েছে। বুচকুন নাকি তোমাকে মেসেজও করে দিয়েছে। এইবার একটু অপ্রস্তুত হলেন মেঘনাদ। বুচকুন তার বড় ভাগ্নে। প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করে এখন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। চিরকালই মামার সঙ্গে তার দারুণ দহরম মহরম। কিন্তু মেঘনাদের বদ অভ্যেস হচ্ছে তিনি একেবারে মোবাইলের মেসেজ খেয়াল করেন না। বিশেষ করে হোয়াটসঅ্যাপে তো খুবই সমস্যা হয়, কারণ সেখানে পরপর মেসেজ ঢুকলে প্রথম দিকেরগুলো চোখের আড়ালে চলে যায়। ফলে অনেক সময়ই মেঘনাদ তার অস্তিত্বই টের পান না। আসলে স্মার্টফোনের সঙ্গে তাল মিলিয়ে ঠিকঠাক স্মার্ট তিনি এখনও হয়ে উঠতে পারেননি। খুব যে চান তেমনটাও বোধহয় নয়। তবে এখন অসীমার কথা শুনে তাড়াতাড়ি ফোন খুললেন। ঠিকই, গতকাল রাতেই বুচকুন জানিয়েছে যে তার বন্ধু মনোজিৎ মেঘনাদের সঙ্গে সকালে দেখা করতে আসবে। বিশেষ জরুরি দরকার আছে। মনোজিৎ বুচকুনের ক্লাসমেট এবং তাকে মেঘনাদের সঙ্গে দেখা করার প্রস্তাবটা সেই দিয়েছে। এরপরে তো আর কোনো কথাই থাকতে পারে না। মনোজিৎকে তার ঘরে পাঠিয়ে দিতে বললেন মেঘনাদ। সঙ্গে এক কাপ চাও পাঠাতে বলে নিজে কাগজপত্র সরিয়ে একটু গুছিয়ে বসলেন। পদবী দেশাই মানে গুজরাতি। যদিও মনোজিতের চেহারা কিংবা পোশাক পরিচ্ছদ দেখে আলাদাভাবে কিছু বোঝার উপায় নেই। বুচকুনের ক্লাসমেট হিসেবে বয়স ওই 35-এর কাছাকাছি, ফর্সা রং, খুব বেশি লম্বা না হলেও বেঁটে বলা যাবে না কিছুতেই। কাটা কাটা চোখ মুখ, মাথায় একটা বেশ কায়দা করা বিদেশি টুপি। কথা বলতে শুরু করতে বোঝা গেল ঝরঝরে বাংলায় সামান্যতম অবাঙালি টানও নেই। ব্যাপারটা বলতে মনোজিৎ একটু হেসে বলল, আমরা 3 পুরুষ ধরে কিন্তু কলকাতায় আছি আঙ্কেল। আমি সেন্ট লরেন্স স্কুলে পড়েছি, বাবা পড়েছে শ্যামবাজারে এভিতে। বাংলা বলা পড়ালেখা সবই আমাদের রক্তে ঢুকে গেছে বলতে পারেন।
তবে হ্যাঁ, বাড়িতে আমরা গুজরাটি বলি। ভাষাটা যাতে ভুলে না যাই সেই জন্য দাদুর এটা নির্দেশ ছিল। তাছাড়া গুজরাতে আমাদের আত্মীয় স্বজন রয়েছে, বিশেষ করে আমার আর আমার বাবার মামার বাড়ির দিকের বেশিরভাগ আত্মীয় এখন গুজরাতেই থাকেন, তাই তাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য ভাষাটা জানা দরকার। তবে বাবা বাংলা স্কুলে পড়লেও গুজরাটি লিখতে পড়তে পারতেন, আমি আবার সেটুকুও পারি না। মনোজিতের কথাগুলো বেশ মন দিয়ে শুনছিলেন মেঘনাদ। ইতিমধ্যে অসীমা একটা ট্রেতে চায়ের কাপ আর ঘরে ভাজা নিমকি দিয়ে গেছে। মেঘনাদের কফি শেষ হয়ে গিয়েছিল, তার জন্য এক কাপ কফি এসেছে। সেটা তুলে একটা চুমুক দিয়ে মেঘনাদ বললেন, বুচকুন আমাকে লিখেছে যে তুমি আসবে, কিন্তু কেন আসবে সেটা কিছু লেখেনি। তবে ও মাঝখানে দুবার ফোন করেছিল, আমার মোবাইলটা সাইলেন্ট করা ছিল বলে শুনতে পাইনি। সেজন্যে তুমি যে কেন আমার সঙ্গে দেখা করতে চেয়েছো সেটা কিন্তু আমি কিছুই জানি না। সুবর্ণকে বলেছিলাম যে আপনাকে একটা হিন্ট দিয়ে রাখতে, কিন্তু তা না হলেও কোনো অসুবিধা নেই। আমি নিজেই আপনাকে পুরো ঘটনাটা বলছি। আপনি তো জানেন যে আমার নাম মনজিৎ দেসাই, এখানে অনেকে মনোজিৎ বলেও ডাকে। আমার বাবাকে হয়তো আপনি চেনেন বা নাম শুনে থাকতে পারেন, রমেশ দেসাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রমেশ দেসাই মানে সিপ্লেক্স কোম্পানির মালিক, যিনি কিছুদিন আগে মারা গেলেন? মাথা থেকে টুপিটা খুলে টেবিলে রাখল মনোজিৎ। তারপর সদ্য গজানো চুলে একবার হাত বুলিয়ে নিয়ে বলল, আগে হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। আমি সিমপ্লেক্স কোম্পানির রমেশ দেসাইয়ের ছেলে। বাবা দিন কুড়ি হলো মারা গেছেন। ইনফ্যাক্ট বাবার মারা যাওয়া নিয়েই আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি, কারণ আমার ধারণা বাবার মৃত্যুটা স্বাভাবিক নয়। কিন্তু এই সন্দেহের কথাটা আমি বাড়ির কাউকে বলতে পারছি না। সুপর্ণ আমার স্কুল লাইফের বন্ধু। ক্লাস 5 থেকে আমরা একই বেঞ্চে পাশাপাশি বসেছি, তারপর কলেজেও একসঙ্গে পড়েছি। এখনও চাকরি করে, আমি ব্যবসা দেখি। সপ্তাহে 1-2 দিন তো আড্ডা হয়ই। তাই শেষ পর্যন্ত ওকেই কথাটা আমি পেড়ে ফেললাম। তখনও বলল আপনার সঙ্গে একবার কথা বলতে। আপনার ওপর সুপর্ণর অগাধ ভরসা। তাছাড়া আপনি তো নানা রকম কেস সলভও করেছেন আগে। আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। মনোজিতের কথায় বেশ অপ্রস্তুতি হন মেঘনাদ। আসলে আমার বন্ধু সরোজ এখন কলকাতা গোয়েন্দা পুলিশের কমিশনার। বুচকুন নিশ্চয়ই তোমাকে বলেছে যে আমি এমনিতে লেখালেখি করি, এই গল্প উপন্যাস এইসব আর কি, সাহিত্যিক হওয়ার চেষ্টা বলতে পারো। মুশকিল হচ্ছে সরোজের একটা অদ্ভুত ধারণা আছে। ও মনে করে লেখক বলে আমি নাকি যে কোনো ঘটনাকে একটু অন্যভাবে দেখতে বা বুঝতে পারি। এটা অনেক সময় ওর তদন্তে কাজে লাগে। বন্ধু মানুষ তো, তার উপর আবার পুলিশের লোক, হাতে না রেখে উপায় নেই, বুঝতেই পারছো। তাই আমিও চেষ্টা করি ওকে সাহায্য করতে। আঙ্কেল, আমি পুলিশ না হলেও আপনার ভাগ্নের বন্ধু তো, তাই আপনাকেও কিন্তু আমাকে সাহায্য করতে হবে, প্লিজ। সে তো বুঝলাম, কিন্তু কিরকম সাহায্য সেটা কিন্তু এখনো বুঝিনি। তুমি বলছো তোমার বাবার মৃত্যুটা স্বাভাবিক নয়, কিন্তু আমার যতদূর মনে পড়ছে কাগজে পড়েছিলাম রমেশ দেসাই হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে মারা গেছেন। তাহলে মৃত্যুর মধ্যে তো কোনো অস্বাভাবিকত্ব নেই। আপনি ঠিকই পড়েছেন, বাবা হাসপাতালেই মারা গেছেন হার্ট অ্যাটাকে। কিন্তু হার্ট অ্যাটাকের জন্য কিন্তু বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। বাবা হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাঁটু অপারেশনের জন্য। আসলে নি রিপ্লেসমেন্ট হওয়ার কথা ছিল বাবার। যেদিন অপারেশন হওয়ার কথা তার ঠিক আগের দিন রাতে বাবার হার্ট অ্যাটাকটা হয়। বাবার কত বয়স হয়েছিল মনোজিৎ? বাবার জানুয়ারিতে 69 হতো। খুব বেশি বয়স নয়, কিন্তু খুব কমও তো নয়। তাছাড়া হার্ট অ্যাটাকের তো কোনো বয়স নেই, তাই হতেই পারে। তোমার এটাকে এতটা অস্বাভাবিক মনে হচ্ছে কেন? তার কারণ বাবার অ্যাটাকটা নর্মালি হয়নি। বাবা কোনো কারণে প্রচণ্ড ভয় পেয়েছিলেন। অসম্ভব ভয়ই ওর প্রথম অ্যাটাকটা হয়। সেটা কোনো রকমে একটু সামলানো গেছিল, কিন্তু 12 ঘন্টা কাটতে না কাটতেই সেকেন্ড অ্যাটাকটা হলো। তখন আর সার্ভাইভ করতে পারলেন না। মুশকিল হচ্ছে বাবার ফার্স্ট অ্যাটাক যে ভয় পেয়ে হয়েছিল সেটা হসপিটাল কিছুতেই স্বীকার করতে চাইছে না।
ওরা বলতে চাইছে যে এরকমটা নাকি হতেই পারে, কিন্তু বাবার হার্টে কোনো প্রবলেম ছিল না, নিয়মিত ডাক্তার দেখানো হতো, কোনো সমস্যার কথা আমরা কখনোই শুনিনি। এমনকি মাকেও বাবা কোনোদিন কোনো অসুবিধার কথা বলেননি। মেঘনাদ আবারও মন দিয়ে মনোজিতের কথা শুনছিলেন। এবার কফির কাপে আরেকটা চুমুক দিয়ে বললেন, মনোজিৎ, একটা কথা আমায় বলো তো, তুমি বলছো বাবা ভয় পেয়েছিলেন, কিন্তু কখন ভয় পেয়েছিলেন, কিভাবে ভয় পেয়েছিলেন? আর বাবা যে ভয় পেয়েছিলেন সেটা তুমি জানলে কিভাবে? আসলে অপারেশন হওয়ার কথা ছিল তো। বাবাকে দেখছিলেন ডক্টর লাল, খুব নামকরা অর্থোপেডিক্স, বিশেষ করে নি রিপ্লেসমেন্টে ওর খুবই সুনাম রয়েছে। তাই বাবাও চেয়েছিলেন ডক্টর লালই যেন অপারেশনটা করেন। সেদিন ডক্টর লালের প্রথম পেশেন্টই ছিলেন বাবা, মানে দিনের প্রথম অপারেশনটা বাবারই করবেন বলে জানিয়েছিলেন। যেহেতু সকালে ওটিতে নিয়ে যাওয়া হবে, তাই আমার কাকার ছেলে হিমেশ রাতে হাসপাতালে থেকে গিয়েছিল, যদি বলা যায় না সকালবেলায় ডাক্তারদের কোনো প্রয়োজন হয়। ঠিক ছিল আমি আর আমার স্ত্রী 8টার মধ্যে হাসপাতাল চলে আসব। আমরা এলে তারপর হিমেশ বাড়ি যাবে। কিন্তু রাত 1:30 নাগাদ হিমেশ আমাকে ফোন করে বলে যে বাবা নাকি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে। আমি তৎক্ষণাৎ হাসপাতালে যাই। মাকে তখনও কিছু বলিনি, মা যাতে ঘাবড়ে না যান, তাই আমার স্ত্রী রেখাকে বাড়িতে রেখে আমি তক্ষুনি গাড়ি নিয়ে চলে আসি। আসার পথে আমার বোন প্রিয়াকেও ফোন করেছিলাম। আমি হাসপাতালে পৌঁছানোর একটু পরেই ওরা দুজনেও হাসপাতালে চলে এসেছিল। তখন বাবার অলরেডি একটা অ্যাটাক হয়ে গেছে। দুজন ডাক্তার নার্স খুব শশব্যস্ত হয়ে বাবাকে ঘিরে রয়েছে। বাবার কেবিনের মেল অ্যাটেন্ডেন্ট ছিল একটি কেরালিয়ান ছেলে, মনীষ, খুবই এফিশিয়েন্ট। তাকে জিজ্ঞেস করাতে সে বলল রাত তখন প্রায় 12:30। মনীষ নার্সদের স্টেশনে বসে রেস্ট করছিল। এমন সময় বাবার ঘরের বেলটা বেজে ওঠে। এমনিতে বাবা যেখানে ভর্তি ছিলেন সেই কেয়ার হসপিটালের ব্যবস্থা খুবই ভালো। প্রত্যেক পেশেন্টের বিছানার সঙ্গে বেল দেওয়া থাকে। বাজালেই নার্সরা চলে আসে। মনীষ আমাকে বলে যে বেলটা নাকি টানা বাজছিল, মানে বাবা বেলটা চেপে ধরেছিলেন। স্বাভাবিকভাবেই ও প্রায় দৌড়ে ঘরে আসে। এসে দেখে বাবা নিজের বিছানায় উঠে বসেছেন। ভীষণ ভয় পেলে যেমন হয় সেভাবেই 2 চোখ ঠিকরে বেরিয়ে এসেছে, গোটা শরীর ঘামে ভেজা। মনীষকে দেখে বাবা প্রায় জড়িয়ে যাওয়া গলায় কিছু একটা বলেছিলেন, কিন্তু সেটা সম্ভবত গুজরাতিতে। মনীষ তার মধ্যে শুধু আয়া কথাটা বুঝতে পেরেছিল, কারণ বাবা সেটা বার 2-3 বলেছিলেন। এরপরেই বাবা অজ্ঞান হয়ে যান। তোমার বাবার আর জ্ঞান ফেরেনি? ফিরেছিল আরেকবার, খুব অল্প সময়ের জন্য জ্ঞান ফিরেছিল। তখন আমরা সবাই পাশে ছিলাম, সবাই বলতে আমি, মা আর আমার বোন। জ্ঞান ফেরার পর বাবা অস্বাভাবিক বড় বড় চোখ করে আমাদের দেখে কি যেন একটা বলল, খুবই জড়ানো কথা। তার মধ্যে যে 2-1টা শব্দ আমি বুঝতে পেরেছিলাম তা হলো তালি আর গোলাপ। যদিও সেগুলো কেন বলছে, কিসের প্রেক্ষিতে বলছে, কিছুই বুঝতে পারিনি। আর ওই আমার ছেলে রোশন, তার নামটা বোধহয় একবার বললেন। তারপরেই কথা বন্ধ হয়ে গেল। একটু পরে আবার অ্যাটাকটা হলো, আর তারপর আর জ্ঞান ফিরল না। তোমার কি মনে হয় মনোজিৎ, বাবা কি দেখে ভয় পেয়েছিলেন? তোমার বাবার কি কোনো কিছুতে অস্বাভাবিক আতঙ্ক ছিল? অনেকের এরমটা থাকে, কিন্তু এই যেমন ধরো আরশোলা, টিকটিকি, খুবই নিরীহ প্রাণী, কিছু করতে পারবে না জানে, তবু দেখলেই ভয়ানক শারীরিক অস্বস্তি হয়, ভয় পায়। এটা এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম। এরকম কিছু যদি আচমকা গায়ে উঠে যায় তাহলে অস্বাভাবিক ভয় পেয়ে নার্ভ ফেল হতেও পারে। না না, বাবার ওরকম কোনো ভয় মোটেই ছিল না। আরশোলা টিকটিকি বাদ দিন, বাবার সাপেরও ভয় ছিল না। বাবা কোনো জন্তু জানোয়ার একেবারে পছন্দ করতেন না, যার জন্য আমার স্ত্রীর ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা বাড়িতে কোনোদিনও কুকুর পুষতে পারিনি। তবে জন্তু জানোয়ারদের ভয় না থাকলেও বাবার ভূতের ভয় একটু ছিল। ভূত প্রেত অলৌকিকে বাবা খুব বিশ্বাস করতেন। কেউ মারা গেছেন খবর পেলে তক্ষুনি তাদের বাড়িতে যেতেন না। একান্ত যদি যেতেই হতো তাহলে বাড়ি ফিরে স্নান করে কাপড় বদলে পুজো করতেন। পরিবারে কেউ মারা গেলে তো অবশ্যই বাড়িতে শান্তি সস্তায়নযোগ্য হতো। আমি জানি আপনারা এগুলোকে কুসংস্কার বলে মনে করেন। আমি নিজেও এসবে খুব একটা বিশ্বাস করি না, তবে বাবার খুব বিশ্বাস ছিল তো। আর বাবা নিয়মিত জ্যোতিষীর কাছে যেতেন।
ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে তার আগে জ্যোতিষীর সঙ্গে কথা বলে নিতেন। আমার মায়েরও জ্যোতিষে খুব বিশ্বাস। মনোজিতের কথা শুনে মেঘনাদ একটুক্ষণ চুপ করে বসে রইলেন। মনোজিৎ, তুমি আমার কাছে কেন এসেছো সেটা খোলাখুলি বলো। রমেশ দেসাই হার্ট অ্যাটাকে মারা গেছেন। তোমার কথা মেনে নিলে আগের দিন রাতে ভয় পাওয়ার কারণেই তার হার্ট অ্যাটাক হয়েছে। তিনি সেই ধাক্কাটা সামলাতে পারেন। এখন তুমি কি জানতে চাইছো? উনি কেন ভয় পেলেন? ওর এই ভয় পাওয়া এবং তারপর মারা যাওয়ার ঘটনার পিছনে হাসপাতালের কোনো গাফিলতি আছে কিনা? হাসপাতাল কথাটা স্বীকার করতে চাইছে না। তুমি কি এটা প্রমাণ করে হাসপাতালের বিরুদ্ধে কোনো স্টেপস নিতে চাইছো? না আঙ্কেল, একেবারেই না। আমি ভয় পাওয়ার কারণটা শুধু জানতে চাইছি। বাবা সেদিন আমাদের কি বলতে চাইছিলেন সেটা জানতে চাইছি। কারণ আমার ধারণা বাবাকে খুন করা হয়েছে, খুব প্ল্যানফুলি ভয় দেখানো হয়েছে। এটা একটা প্ল্যান্ড মার্ডার। মনোজিৎ একটু বেশি উত্তেজিত হয়ে গেছে বুঝে মেঘনাদ টেবিলে রাখা জলের গ্লাস তার দিকে এগিয়ে দিয়ে বললেন, তুমি এখনো বাবার হঠাৎ মারা যাওয়ার ধাক্কাটা কাটাতে পারোনি হয়তো, তাই এরকম মনে হচ্ছে। কিন্তু নিজে একটু চিন্তা করলেই বুঝবে যে এটা বেশ অযৌক্তিক। প্রথমত, তোমার বাবা হাসপাতালে ছিলেন। সেখানে বাইরের কারোর পক্ষে ঢুকে ওকে ভয় দেখানো প্রায় অসম্ভব, যে কোনো সময় ধরা পড়ে যাবে। তাছাড়া তোমার বাবার কোনো হার্টের সমস্যা ছিল না, সুতরাং ভয় দেখালেই যে উনি মারা যাবেন সেরকমটা তো নয়। যে মার্ডার করার জন্য প্ল্যান করছে সে কিন্তু এরকম রিস্ক নেবে না। তাও তুমি আমাকে বলো যে তোমার এরকম কেন মনে হচ্ছে? এর পিছনে কি কোনো নির্দিষ্ট কারণ আছে? মনোজিৎ খুব ধীরে ধীরে ঘাড় নাড়ে, বলে, আপনাকে তাহলে পুরোটা খুলেই বলি। তবে এটা শুনতে হলে আপনাকে আমাদের পরিবারের ইতিহাসটাও একটু জানতে হবে, তাই সেটাও আমি একই সঙ্গে বলছি। রমেশ দেসাইরা দুই ভাই, রমেশ আর রাজেশ। ওদের বাবা ছিলেন হরিচরণ দেসাই, ঠাকুরদা রামশরণ দেসাই। রামশরণের এক ছেলে এক মেয়ে। হরিচরণ বড়, মেয়ে লক্ষ্মী ছোট। রামশরণ এবং তার পরিবার থাকতেন করাচিতে। সেখানে তাদের ব্যবসা ছিল। দেশভাগের সময় নানান গণ্ডগোলে রামশরণ পরিবারের সবাইকে নিয়ে পালিয়ে আসতে বাধ্য হল। হরিচরণের বয়স তখন বছর 20, লক্ষ্মীর 18। অপূর্ব সুন্দরী মেয়ে। প্রধানত মেয়ের নিরাপত্তার কথা ভেবেই রামশরণ চালু ব্যবসা ছেড়ে পালিয়ে এসেছিলেন। প্রথমে তারা এসেছিলেন দিল্লিতে, কিন্তু বছরখানেক সেখানে থেকেও বিশেষ সুবিধা করতে না পেরে কলকাতায় চলে আসেন। ইতিমধ্যে অবশ্য আলমোড়ার এক ব্যবসায়ীর সঙ্গে লক্ষ্মীর বিয়ে হয়ে গিয়েছিল। বউ এবং ছেলেকে নিয়ে কলকাতায় এসে যেটুকু অল্প পুঁজি তখনও অবশিষ্ট ছিল তাই দিয়ে ব্যবসা শুরু করেন রামশরণ। বেশ কয়েক বছর খুবই কষ্টে এবং উদ্বেগে সময় কাটানোর পর অবশেষে ভাগ্যদেবী তাঁর সহায় হন। রামশরণ দেসাইয়ের ব্যবসা ধীরে ধীরে দাঁড়াতে থাকে। করাচিতে তাদের ইলেকট্রিকের তার তৈরির একটা কারখানা ছিল। কিছু টাকা পয়সা জমিয়ে হাওড়ায় অল্প জমি কিনে সেখানে আবার ছোট মাপের একটা কারখানা তৈরি করেন রামশরণ। সিপ্লেক্স নামও তারই দেওয়া, কারণ করাচিতে তাদের কোম্পানিরও ওই নাম ছিল। রামশরণ সৎ এবং স্পষ্টবাদী মানুষ ছিলেন। কারখানায় তৈরি জিনিসে কোনো রকম ভেজাল বরদাস্ত করতেন না। জিনিসের মান নিয়েও কোনোদিন কোনো আপোষ করেননি। তাই কিছুদিনের মধ্যেই সিপ্লেক্সের তারের সুনাম ছড়িয়ে পড়ে। সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থায় একচেটিয়াভাবে তার কারখানার মাল সরবরাহ শুরু হয়। এই পুরো ঘটনাটা অবশ্য একদিনে হয়নি। ইতিমধ্যে প্রায় 10-12 বছর কেটে গেছে। হরিচরণেরও বয়স বেড়েছে। করাচিতে স্কুলের পড়া শেষ করে কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু দেশভাগের গণ্ডগোলে পড়াশোনা বন্ধ হয়ে যায়। পরে দিল্লিতে কিংবা কলকাতায় আসার পরও কলেজে পড়বেন ভেবেছিলেন। বুদ্ধি ছিল হরিচরণের, পড়াশোনায় আগ্রহও ছিল, কিন্তু সংসারে তখন খুবই অভাব। তাছাড়া এভাবে নিজের ভিটেমাটি থেকে উৎখাত হয়ে এবং তারপর অনভ্যস্ত দারিদ্র্য, প্রচণ্ড পরিশ্রম আর মানসিক উদ্বেগে রামশরণের স্বাস্থ্য ক্রমশ ভেঙে যাচ্ছিল। হরিচরণ তাই পড়াশোনার দিকে আর না গিয়ে বাবার সঙ্গে ব্যবসায় যোগ দেন। বাপ ছেলের চেষ্টায় ক্রমশ ব্যবসাটা দাঁড়িয়ে যায়, রোজগার বাড়তে থাকে, সংসারে স্বাচ্ছল্য আসে। হরিচরণের যখন 26 বছর বয়স তখন ছেলের বিয়ে দিয়েছিলেন রামশরণ। ততদিনে ব্যবসায়ী হিসেবে দেসাইদের পরিচিতি কিছুটা বেড়েছে, তাই ভালো ঘরের মেয়ে পেতে তেমন একটা অসুবিধা হয়নি।
হরিচরণের স্ত্রী ভানুমতিদেরও ব্যবসায়ী পরিবার, ক্যানিং স্ট্রিটে বাড়ি। হরিচরণের 2 ছেলে রমেশ আর রাজেশ দেশাই। নিজে পড়াশোনা করতে পারেননি বলে হরিচরণের মনে দুঃখ ছিল, তাই ছেলেদের তিনি ভালো স্কুল কলেজে পড়ার ব্যবস্থা করেছিলেন। বড় ভাই রমেশ অ্যাকাউন্টেন্সি ছাত্র ছিলেন, ছোট রাজেশ ইঞ্জিনিয়ারিং পড়েন। সিপ্লেক্সের কাজকর্ম দুজনে মিলেই দেখতেন, কিন্তু রাজেশ মাত্র 40 বছর বয়সে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া মারা যান। তারপর থেকে ব্যবসার দায়িত্ব ছিল রমেশের। ভাইয়ের ছেলে হিমেশকেও রমেশই মানুষ করেছেন, তাই মঞ্জিত আর হিমেশের মধ্যে কোনো পার্থক্য তিনি করতেন না। ছোট ছেলের মৃত্যুটা হরিচরণ ঠিক মেনে নিতে পারেননি। ছেলেরা দায়িত্ব নেওয়ার পর ব্যবসার রোজকার কাজ আর দেখতেন না, তবে যে কোনো বিষয়ে তার মত নিয়েই কাজ হতো। কিন্তু রাজেশ মারা যাওয়ার পর হরিচরণ খুব দ্রুত অথর্ব হয়ে পড়েন এবং বছরখানেকের মধ্যেই মারা যান। ভানুমতি অবশ্য তার পরেও বেশ কিছুদিন বেঁচে ছিলেন। তিনি চিরকালই বেশ শক্ত ধাতের মহিলা, তাই সংসারে তার কর্তৃত্ব বজায় ছিল। তবে বছর 2 হলো তারও মৃত্যু হয়েছে। ভানুমতির মৃত্যুর পর ল্যান্সটাউন রোডে দেশাইদের 4 তলা বাড়িতে থাকতেন আমার বাবা রমেশ দেশাই, মা রেবতী দেশাই, কাকা রাজেশের স্ত্রী কল্যাণী, তার ছেলে মানে আমার ভাই হিমেশ, আমি, আমার স্ত্রী রেখা আর আমাদের 10 বছরের ছেলে রোশন। আমার বোন প্রিয়ার কয়েক বছর আগে বিয়ে হয়ে গেছে, সে সল্ট লেকে তার শ্বশুর বাড়িতে থাকে। রমেশ দেশাইয়ের মৃত্যুতে বাড়ির সদস্য সংখ্যা আরও একজন কমে গেল। কথা শেষ করে মনোজিৎ বেশ কয়েক চুমুক জল খেয়ে একটুক্ষণ চুপ করে রইল। মেঘনাথ তাকে কোনো রকম প্রশ্ন না করে অপেক্ষা করছিলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন মনোজিতের আরও কিছু বলার আছে। সেজন্যই সে নিজের মনে মনে প্রস্তুতি সেরে নিচ্ছে। মনোজিৎ নিজের চেয়ার ছেড়ে উঠে ঘরের চারপাশে একটু ঘুরে এলো। তাকে রাখা মেঘনাথের নানা রকম বই অল্প নেড়ে ছেড়ে দেখল, তারপর আবার চেয়ারে গুছিয়ে বসে বলল, আঙ্কেল, আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন না যে কেন আমার মনে হচ্ছে এটা একটা প্রি প্ল্যান্ড ব্যাপার? সেটা এবার আপনাকে বলি। আমার ধারণা বাবাকে কিছুদিন ধরেই কেউ ভয় দেখাচ্ছিল। প্রথম ঘটনাটা ঘটে প্রায় 1 বছর আগে, যেদিন বাবা ডাক্তারের কাছে গেছিলেন। আমিও সঙ্গে গেছিলাম। বাবার কিছুদিন ধরেই একটা হালকা চেস্ট পেন হচ্ছিল, সেজন্য আমরা কার্ডিওলজিস্ট সঙ্গীতা আচার্যর কাছে গিয়েছিলাম। এখানে আপনাকে একটা কথা বলে রাখি, বাবা কিন্তু একটু রক্ষণশীল মানুষ ছিলেন। বিশেষ করে আমরা এখন যেটাকে জেন্ডার বায়াসড বলি, মানে ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করা, সেটা বাবার ভয়ানক বেশি ছিল। সেজন্য মহিলা ডাক্তারের ওপর বাবার কোনো কালই বিশেষ আস্থা ছিল না। কিন্তু মারা যাওয়ার বছরখানেক আগে আমার দাদির একবার সিভিয়ার হার্ট অ্যাটাক হয়। কেয়ার হাসপাতালের সঙ্গে আমাদের অনেক দিনের যোগাযোগ, তাই ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা দাদিকে নিয়ে গিয়ে কেয়ার হাসপাতালেই ভর্তি করেছিলাম। সেদিন ডক্টর আচার্যর আন্ডারেই দাদিকে ভর্তি করা হয়েছিল। যদিও বাবার তাতে খুবই আপত্তি ছিল, কিন্তু সেই সময় কারোর কিছু করার ছিল না। ডক্টর আচার্য খুবই ভালো ডাক্তার, তিনি দাদিকে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন। বড় ছেলে বলেই হয়তো বাবার সঙ্গে দাদির বন্ডিং চিরকাল খুব স্ট্রং ছিল, তাই তারপর থেকে বাবার সঙ্গীতা আচার্যর উপর বিশ্বাস বেড়ে যায়। দাদি ক্যান্সারে মারা গিয়েছিলেন, কিন্তু সেই সময় থেকেই বাবার হার্ট সংক্রান্ত কোনো সমস্যা হলে ডক্টর আচার্যর কাছেই যেতেন। সেদিনও তাই যাওয়া হয়েছিল। ক্যামেক স্ট্রিটে ডক্টর আচার্যর চেম্বার, সেখানেই গেছিলাম আমরা। ডক্টর নিজেই বাবার একটা ইসিজি করলেন, তারপর বাবাকে ভালো করে দেখে বললেন যে চেস্ট পেন যেটা হচ্ছে সেটার সঙ্গে হার্টের কোনো সম্পর্ক নেই। বাবার রাতের ডায়েটটা একটু চেঞ্জ করা দরকার, তেল মশলাদার খাবার কম খেতে বললেন, বিশেষ করে রাতে তো একেবারেই নয়। চেম্বার থেকে বাবা বেশ খুশি মনেই বেরিয়েছিলেন। ওখান থেকে আমরা আমার বোন প্রিয়ার শ্বশুর বাড়িতে গেলাম। ও শ্বশুর কয়েকদিন বেশ অসুস্থ ছিলেন, ওকে দেখতেই যাওয়া। রোশন আইসক্রিমের জন্য বায়না করছিল বলে ফেরার সময় বাবা একটা আইসক্রিমের ব্লক আমাকে কিনতে বললেন। আমাদের বাড়ির দোতলার একদিকে মা বাবা থাকেন আর অন্যদিকে কাকিমা। 3 তলাটা আমাদের 2 ভাইয়ের। 4 তলায় বোন এলে কিংবা কোনো গেস্ট এলে থাকে। 1 তলায় অফিস, কাজের লোকেদের ঘর আর একটা বড় ড্রয়িং রুম রয়েছে। বাড়ি ফিরে আমরা দুজনেই সরাসরি দোতলায় উঠে এসেছিলাম। মা কাকিমা দুজনেই তখন সেখানে ছিলেন। আমি ওদের সঙ্গে বসে কথা বলছি আর বাবা গেছেন জামা বদলাতে,
হঠাৎ ঘরের ভিতর থেকে বাবার চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা জামাটা হাতে নিয়ে থরথর করে কাঁপছেন, মুখটা সাদা হয়ে গেছে। বাবা সবসময় সাদা কিংবা খুব হালকা রঙের শার্ট পরতেন। সেদিনও একটা লাইট ক্রিম রঙের শার্ট পরেছিলেন, সেটা হাতে নিয়েই কাঁপছেন। জামা ঝোলানোর হ্যাঙ্গারটা খাটের ওপর পড়ে আছে, মানে জামাটা খুলে হ্যাঙ্গারে ঝোলাতে যাচ্ছিলেন। আমি দৌড়ে গিয়ে শার্টটা তার হাত থেকে নিলাম। ততক্ষণে মা আর কাকিমাও এসে গেছেন। প্রথমটায় কিছু বুঝতে পারিনি, কিন্তু তারপর দেখলাম শার্টের পিছন দিকে কলারের নিচে একটা চকচকে কিছু লেগে রয়েছে, অনেকটা মেয়েরা কপালে টিপ পরে সেরকম দেখতে, কিন্তু ওরকম টিপ আমি আগে কখনো দেখিনি। তাতে নীল সবুজ অনেকগুলো রং। ইনফ্যাক্ট প্রথমে আমি ভেবেছিলাম যে ওটা কোনো পোকা টোকা হবে, তারপর হাতে নিয়ে দেখলাম যে পোকা নয়, টিপের মতো কিছু একটা। পিছন দিকটায় সম্ভবত আঠা জাতীয় কিছু ছিল, তাই জামায় লেগে রয়েছে, কিন্তু ওটা দেখে বাবা এতটা কেন ভয় পেলেন সেটা আমি বুঝতে পারিনি। অবশ্য বাবা নিজেকে ততক্ষণে সামলে নিয়েছেন। আমরা জিজ্ঞেস করায় বললেন যে ওরকম একটা চকচকে জিনিস দেখায় ঘাবড়ে গিয়েছিলেন হঠাৎ। তবে আমার কথাটা খুব একটা বিশ্বাস হয়নি। বাবা ওরকম সহজে ঘাবড়ে যাওয়ার লোক নন। তাছাড়া আমার কীরকম যেন মনে হচ্ছিল বাবা চেঁচিয়ে ফেলেছেন ঠিকই, কিন্তু তারপর ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাইছেন বা চাপা দিতে চাইছেন। এর পরের ঘটনাটা ঘটে তার মাসখানেক পরে। সেটা অবশ্য আমার চোখের সামনে ঘটেনি, রেখা মানে আমার স্ত্রীর কাছে শুনেছিলাম। আমাদের বাড়িতে গেটের বাইরে একটা লেটার বক্স আছে, দাদুর আমল থেকেই। এখন অবশ্য সব করেসপন্ডেন্স মেইলেই হয়, কিন্তু তবুও চিঠিপত্র যা আসে দারোয়ান সন্ধ্যাবেলায় একবার বাক্স খুলে বার করে এনে আমাদের দিয়ে দেয়। সেদিনও রেখার হাতে চিঠির বান্ডিলটা দিয়েছিল। মা বাড়িতে ছিলেন না, কাকিমাকে নিয়ে পুজো দিতে গিয়েছিলেন। বাবা একাই ছিলেন। রেখা দোতলায় উঠে বান্ডিল থেকে বাবার যে 2-3টে চিঠি ছিল সেটা বার করে হাতে দিয়ে 3তলায় চলে গেছিল। কিন্তু 3তলায় গিয়ে চিঠিগুলো রাখতে গিয়ে ওর চোখে পড়ে যে বাবার আরেকটা চিঠি দেওয়া হয়নি। ও চিঠিটা নিয়ে দোতলায় নামে বাবাকে দেবে বলে। কিন্তু বাবার ঘরে ঢুকে রেখা দেখে বাবা কীরকম যেন অদ্ভুতভাবে চেয়ারে বসে রয়েছেন, মুখ চোখ সাদা, চোখ যেন ঠেলে বেরিয়ে আসছে। দেখে মনে হচ্ছে যেন খুব ভয় পেয়েছেন। একটা ছেঁড়া খাম বাবার পায়ের কাছে পড়ে রয়েছে, আর বাবার হাতে একটা মেয়েদের কানের দুল, মানে আমরা যাকে ঝুমকো বলি সেরকম। রেখাকে দেখে বাবা প্রায় ভূত দেখার মতো চমকে উঠে দুলটা হাতের মুঠির মধ্যে লুকিয়ে ফেলেন। রেখা অবশ্য বাবাকে কোনো প্রশ্ন করেনি। রাতে আমাকে ঘটনাটা বলেছিল। বাবা কিন্তু কোনোদিন আমাদের কাউকে এই বিষয়ে একটা কথাও বলেননি। কিন্তু এরপর থেকে বাবার মধ্যে বেশ একটা লক্ষণীয় রকম পরিবর্তন হয়েছিল। রমেশ দেশাই একটু ডাকাবুকো রাশভারী ধরনের লোক। আমার মাও বাবার সঙ্গে সোচে সামছে কথাবার্তা বলেন। কোম্পানির কাজ আমি দেখি, হিমেশও আমাকে সাহায্য করে, কিন্তু বাবা একেবারেই রাশ আলগা করেননি। কোথায় কি কাজ হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, কাকে কি দিতে হবে, সব বাবার নখদর্পণে থাকতো। প্রত্যেকটা ডিরেক্টরস মিটিংয়ে বাবাই সাধারণত ফাইনাল কলটা নিতেন। সেই বাবা হঠাৎ কেমন যেন গুটিয়ে গেলেন। কাজকর্ম সবই করছেন, কিন্তু হাত যেন কেমন আলগা হয়ে গেছে, যেন ভেতরে ভেতরে একটা উদ্বেগ বা ভয় কাজ করছে, অথচ কাউকে কিছু বলতে পারছেন না। এই ভয় কিংবা উদ্বেগটা যে ব্যবসা সংক্রান্ত নয় সেটা আমি জানি, কারণ সেখানে কোনো রকম গণ্ডগোল থাকলে কিংবা সমস্যা হলে আমার কাছে লুকোনো সম্ভব নয়। আর ব্যবসা যথেষ্ট ভালোই চলছিল, পারিবারিক অশান্তিও কিছু ছিল না। আমার স্ত্রীর সঙ্গে যদিও বাবার একটা চাপা মনোমালিন্য ছিল। আমি তো আপনাকে বলেইছি বাবা বেশ রক্ষণশীল মানুষ। রেখা তো আজকালকার পড়াশোনা জানা আধুনিক মেয়ে, ওর ঘরে বসে থাকতে ভালো লাগে না, তাই একটা বুটিক খুলতে চেয়েছিল। তাতেই বাবার খুব আপত্তি। আসলে ইন্ডিয়ান সোসাইটিতে তো শাশুড়ি বউয়ের সম্পর্ক খুব একটা ভালো হয় না, আমার বাড়িও ব্যতিক্রম নয়। রেখার বাইরে বেরিয়ে কাজকর্ম করা মায়ের পছন্দ নয়, তাই নিয়ে বাড়িতে ঝামেলাও হয়েছে। তবে তবে এগুলো খুবই সাধারণ সাংসারিক ঝামেলা। রমেশ দেশাই এইসব নিয়ে মাথা ঘামাতেন না, গুরুত্বই দিতেন না। তার মানে বাবা যে দুশ্চিন্তা করছিলেন বা ভয় পাচ্ছিলেন সেটার কারণ অন্য কিছু। বাবা যে ভিতরে ভিতরে খুবই উদ্বেগে আছেন সেটা আমি নিশ্চিত হয়ে গেলাম ওর জন্মদিনের দিন। প্রতি বছরই বাবার জন্মদিনে বহু মানুষ নানা রকম উপহার পাঠান,
অনেক ফুলের বুকে আর মিষ্টি আসে। সে বছরও এসেছিল। বাবা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করেন, তারপর প্রথমে ফলের রস খেয়ে তারপর জলখাবার খান। বাড়িতে থাকুন কিংবা অফিসে, এটাই ছিল ওর রুটিন। তবে আগে পুজো করাটা ওই রুটিনেরই পার্ট ছিল। দোতলাতেই একপাশে ঠাকুর ঘর রয়েছে। স্নানের পর সেখানে গিয়ে একটু ফুল জল দিয়ে প্রণাম সেরে আসতেন। কিন্তু ইদানিং পুজোর সময়টা বেড়েছিল। ঠাকুরের সামনে চোখ বুজে হাত জোর করে বেশ কিছুক্ষণ বসে থাকতেন। আমার মনে হয় এটাও ওই ভয় কিংবা উদ্বেগেরই এফেক্ট ছিল। অন্য কোনোভাবে সমাধান করতে না পেরে ঠাকুরের কাছে প্রার্থনা করা, এগুলো সবই কিন্তু দুর্বল মনের লক্ষণ, যেটা বাবার আগে তত বেশি ছিল না। যাই হোক, জন্মদিনের কথায় ফিরে আসি। সেদিনও সকাল থেকে অনেক ফুল আর ফুলের বুকে এসেছিল। রেখা একটু শৌখিন মানুষ, ও এইসব ফুল টুল সাজাতে ভালোবাসে। প্রতিবারই ফুল দিয়ে দোতলার বসার জায়গা, বাবাদের বেডরুম, করিডোর সব সুন্দর করে সাজিয়ে দেয়। সেদিনও তাই করেছিল। বাবার শোবার ঘরে একটা ছোট টিপয় রয়েছে, সেখানে ফুলদানিতে লাল ফুলের একটা গোছা রেখেছিল। বাবার সেদিন মেজাজ খুব ভালো ছিল। পুজো সেরে আসার পর আমরা সবাই প্রণাম করলাম। আমার ছেলের সঙ্গে মজা করলেন, রেখার ফুল সাজানোর প্রশংসাও করলেন। কিন্তু ঘরে ঢুকে ওই লাল ফুলের গোছাটা দেখে হঠাৎ খুব চিৎকার করতে আরম্ভ করলেন। এটা করতে গেল কে? কে নিয়ে এসেছে এটা? এক্ষুনি ডাকো তাকে, এক্ষুনি ডাকো। ফেলে দাও, ফেলে দাও, এক্ষুনি ফেলে দাও এটা। আমার ঘরে যেন কখনো না দেখি। ফেলে দাও, ফেলে দাও। প্রায় একটা হিস্টেরিক বিহেভিয়ার। গলা শিরা ফুলিয়ে চেঁচাচ্ছেন, ঠোঁটের কোণে কষ জমে গেছে। আমরা তো ভীষণ ঘাবড়ে গেলাম। তাড়াতাড়ি মা ফুলের গোছাটা তুলে নিয়ে জানলা দিয়ে ফেলে দেওয়ার পর বাবা একটু শান্ত হলেন। কিন্তু কেন ওই ফুলগুলো দেখে ওরকম করলেন, কেন অত উত্তেজিত হলেন, সে বিষয়ে কিন্তু কাউকে একটা কথাও বললেন না। আমাদের তো নয়ই, এমনকি মা কেউ নয়। মনোজিতের কথা শুনতে শুনতে ভুরু কুঁচকে যাচ্ছিল মেঘনাদের। ফুল দেখে এরকম তীব্র প্রতিক্রিয়া তো মানে খুবই অস্বাভাবিক। ফুলগুলো তো তুমি দেখেছিলে, বিশেষ কোনো বৈশিষ্ট্য? আঙ্কেল, ফুলগুলো একটু অন্যরকম দেখতে। আসলে আমার ফুল সম্বন্ধে তেমন কোনো ধারণা নেই তো। গোলাপ, পদ্ম এরকম দু একটা ছাড়া আমি সেরকম ফুল চিনি না। রেখা খানিকটা চেনে, ওদের বাড়িতে বেশ বড় বাগান ছিল। রেখা ভেবেছিল যে ওটা বোধহয় কোনো হাইব্রিড গোলাপ, খুব সুন্দর ব্রাইট রেড ফুল। আর ওগুলো কোনো বুকেতেও ছিল না, ফুলের গোছাটা একটা রিবন দিয়ে বাঁধা ছিল। সেজন্যই রেখা ওটা খুলে বাবার ঘরের ফুলদানিতে সাজিয়ে রেখেছিল। ফুলটার কোনো ছবি আছে তোমার কাছে? না, ছবি তো নেই। আসলে ছবি তোলার কোনো সুযোগও পাওয়া যায়নি। বাবা ওরকম চিৎকার করতে আরম্ভ করলো বলে মা তো তক্ষুনি ফুলদানি থেকে গোছাটা তুলে নিয়ে জানলা দিয়ে ফেলে দিল। আমরাও তখন বাবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় ফুলটাকে আর ভালো করে দেখার কথা মাথাতে আসেনি। ফুলটা কে পাঠিয়েছিল জানো? সেটাও জানা যায়নি। আর ফুলের গোছার গায়ে কোনো কার্ড কিংবা ট্যাগ কিছুই লাগানো ছিল না। তবে এই জন্মদিনের ঘটনাটা বাবাকে কিন্তু খুব ভালো রকমভাবে অ্যাফেক্ট করেছিল। আমি জানি বাবা এরপর যে জ্যোতিষীর কাছে যেতেন, তার কাছে পরপর দুবার গেছিলেন। আমাদের কিছু বলেননি, কিন্তু সম্ভবত ওর কথাতেই একটা গোমেদের আংটিও ধারণ করেন। জ্যোতিষী আমাদের বাড়িতে এসে রীতিমতো পুজো করে আংটিটা বাবার হাতে পরিয়ে দিয়ে গিয়েছিলেন। এই সময় থেকে আরও একটা ব্যাপার হয়েছিল, বাবা কিছুতেই একলা থাকতে চাইতেন না। ভূতের ভয় ছিল সেটা তো আগেই বললাম, কিন্তু নিজের বাড়িতে কোনো ভয় টয় পেতে আগে কখনো দেখিনি। আমার মাসি থাকে হিন্দ মোটরে। মা মাঝে মাঝে মাসির বাড়ি গিয়ে 2-4 দিন থেকে আসে। বাবা তাতে খুব একটা আপত্তি করতেন না। মা না থাকলে নিজের ঘরে একলাই থাকতেন। কিন্তু ওই ফুল নিয়ে ভয় পাওয়ার পর থেকে কিছুতেই আর একলা থাকতে চাইতেন না। রাতে তো প্রশ্নই নেই। তাই মাসির বাড়ি গেলেও মাকে সন্ধ্যের মধ্যে ফিরে আসতে হতো। তোমার কথা শুনে মনে হচ্ছে রমেশ দেশাই অলৌকিক কিছুর ভয় পাচ্ছিলেন। কিন্তু সেটা কি, কেনই বা ভয় পাবেন? খানিকটা আপন মনেই কথাগুলো বললেন মেঘনাদ। ইতিমধ্যে যশোদা এসে তাদের দুজনের জন্যই আরও 1 কাপ করে চা আর মনোজিতের জন্য বিস্কিট দিয়ে গেছে।
চায়ের কাপে পরপর দুবার চুমুক দিয়ে মেঘনাদ বললেন, এই পর্যন্ত তো বুঝলাম কেন উনি ভয় পাচ্ছিলেন, আর সেই ভয় পাওয়াটা এত তীব্র কেন হলো যে শেষ পর্যন্ত মৃত্যু ডেকে আনলো, সেটাই হচ্ছে প্রশ্ন। কিন্তু রমেশ দেসাইকে ভয় দেখানো হচ্ছিল কেন? তাকে ভয় দেখিয়ে মেরে ফেলতে পারলে কারোর কি কোনো স্বার্থসিদ্ধি হবে? ইয়েস, হবে। আর এই কথাটাই আমি আপনাকে এবার বলতাম। বাবা হঠাৎ এরকমভাবে মারা যাওয়ায় অনেকেরই সুবিধা হয়েছে, অনেকেই এবার সুবিধা নেওয়ার চেষ্টা করবে। ব্যাপারটা আমাকে একটু খুলে বলো তো মনোজিৎ। আমি আপনাকে বুঝিয়ে বলছি আঙ্কেল। আমাদের সিপ্লেক্স হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, কর্পোরেট কোম্পানি। সিপ্লেক্সের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন রমেশ দেসাই। বোর্ড অফ ডিরেক্টরসে অনেকে রয়েছে, তার মধ্যে আমি আর হিমেশ তো আছি। আমার মা কাকিমা দুজনেই আছেন, আমার স্ত্রী আর আমার বোনও রয়েছে। এছাড়া বাইরের কিছু শেয়ার হোল্ডারও রয়েছে। আমাদের ফ্যামিলির নিয়ম হলো ব্যবসা কিংবা সম্পত্তির ভাগ মেয়েরা পায় না। বিয়ের সময় তাদের যা দেওয়া হয় সেটাই তাদের পাওনা। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার বোন একজন ডিরেক্টর হলেও সম্পত্তিতে ওর কোনো অংশ নেই। এটা তো বেশ মুশকিলের ব্যাপার। তো তোমরা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি ল অনুসারে কেন কোম্পানি রেজিস্টার করনি? তাহলে তো আইন মেনেই ছেলেরা সম্পত্তি পেতে পারবে, মেয়েদের ভাগ থাকবে না। এই ক্ষেত্রে তো তোমার বোন চাইলে সমান ভাগ ক্লেম করতেই পারে। আসলে কর্পোরেট কোম্পানির কতগুলো সুবিধা আছে আঙ্কেল, তাতে ব্যবসা করতে সুবিধা হয়। আর তাছাড়া সরকার যদি বাই এনি চান্স ইউনিফর্ম সিভিল কোড চালু করে দেয়, তাহলে এই হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি লটা বাতিল হয়ে যেতে পারে। এইসব ভাবনা চিন্তা করেই বাবা সিপ্লেক্সকে কর্পোরেট কোম্পানি করেছিলেন। ঠিক ছিল সাকসেসর হিসেবে আমার নামটা বোর্ড অফ ডিরেক্টরসে পাস করিয়ে দেওয়া হবে। তাহলে বাবার অবর্তমানে আমি হব কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। কিন্তু সেটা করবার আগেই বাবা মারা গেলেন। ফলে এখন ব্যাপারটা জটিল হয়ে গেল। এখন ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার যাকে চাইবে তিনিই হবেন ম্যানেজিং ডিরেক্টর। তার মানে হিমেশ কিংবা তোমার বোন যে কেউই এমডি হতে পারে? অবশ্যই। ইভেন আমার মা কিংবা কাকিমাও হতে পারেন, আমার স্ত্রীও হতে পারে। সবটাই নির্ভর করছে কে কতজন শেয়ার হোল্ডারকে নিজের দিকে নিয়ে আসতে পারবে তার উপর। আচ্ছা, তুমি বলতে চাইছো যে সাকসেসর অ্যানাউন্স করার আগে রমেশ দেসাই মারা যাওয়ার ফলে এই সুযোগটা তৈরি হয়েছে। তার মানে এটা কারোর কারোর কাছে মোটিভ ফর মার্ডার হতে পারে। আই সি। তাহলে তো সমস্যাটা বেশ জটিল হয়ে গেল। আর এই জন্যই আঙ্কেল আমি আপনার কাছে এসেছি। আমার ফিউচার তো অ্যাট স্টেক আছেই, কিন্তু আমার মনে হচ্ছে যে ব্যবসা আর সম্পত্তির জন্য আসলে বাবাকে খুন করা হয়েছে। তুমি একটা কাজ করো মনোজিৎ, তোমার বাবার মৃত্যুটা স্বাভাবিক নয় বলে তোমার যে মনে হচ্ছে সেই মর্মে একটা এফআইআর করো। পুলিশ কমিশনার সরোজ আমার বন্ধু, ওকে বলে দিচ্ছি, ও সব ব্যবস্থা করে দেবে। পুলিশ তদন্ত শুরু করলে আমি সরোজকে বলে তার মধ্যে ঢুকে যাব। কারণ এই ইনভেস্টিগেশনটা করতে হলে তোমার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে হবে। সেটা মাঝখানে পুলিশ না থাকলে সম্ভব নয়। শুধু আমার সঙ্গে কেউ কথাই বলবে না, সেই জন্যই এটা করা দরকার। তুমি সরোজের সঙ্গে কথা বলে এফআইআরটা করো। ইতিমধ্যে আমি দেখছি কোন দিক দিয়ে কিভাবে এগোনো যায়। ক্যামাক স্ট্রিটে ডক্টর সঙ্গীতা আচার্যর চেম্বারটা বেশ সাজানো গোছানো। মহিলার পসার যে ভালো এবং তার রোগীরা অনেকেই যে বেশ পয়সাওয়ালা দেখলেই বোঝা যায়। মনোজিতের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আগেই কথা বলে রেখেছিলেন মেঘনাদ। সঙ্গীতা আসতে বলেছেন 8টা নাগাদ। রুগী দেখা শেষ হয়ে গেলে চেম্বারে বসেই কথা বলবেন মেঘনাদের সঙ্গে। মোটামুটি সময় আন্দাজ করেই বেরিয়েছিলেন, কিন্তু রাস্তাঘাট ফাঁকা থাকায় বেশ খানিকটা আগে পৌঁছে গেছেন। রিসেপশনের মেয়েটিকে সম্ভবত বলে রেখেছিলেন সঙ্গীতা, তাই নাম শুনেই বসতে বলে 1 কাপ কফি দিয়ে গেল। তখনও জনা দুয়েক পেশেন্ট বসে রয়েছে। মাঝবয়সী 2জন ভদ্রলোক ভদ্রমহিলা, একটি অল্প বয়সী মেয়ে, একজন বয়স্ক ভদ্রলোক আর একজন বৃদ্ধা। তাদের দিকে দেখতে দেখতে নিজের মনেই একটা খেলা শুরু করলেন মেঘনাদ।
এটা তার খুব প্রিয় খেলা। বাসে ট্রামে অনেক সময়ই সামনে বসে থাকা অচেনা মানুষজনকে নিয়ে এই খেলাটা খেলেন তিনি। খুবই মজার খেলা। সামনে যাদের দেখছেন তাদের মধ্যে সম্পর্ক আন্দাজ করা, তাদের পেছনের গল্পটা কল্পনা করা। যেমন এই যে ডাক্তারের অপেক্ষায় দুজন মাঝবয়সী ভদ্রলোক ভদ্রমহিলা বসে আছেন, অধিকাংশ মানুষই তাদের দেখলে বলবেন স্বামী স্ত্রী, কিন্তু ভালো করে দেখে মেঘনাথের কেমন যেন মনে হচ্ছে এরা দুজন আসলে ভাই বোন। বোন নয়, দিদিই হবে মনে হয়। মহিলার বয়স বেশি মনে হচ্ছে। দুজনের মুখের চেহারায় আলগা মিল আছে। পাশাপাশি বসার ভঙ্গিটাও ঠিক দম্পতি সুলভ নয়। অবিবাহিতা কিংবা বিধবা দিদি কি তাহলে ভাইয়ের সংসারে থাকেন? চাকরি করেন বোধহয়। শাড়ি পরা কিংবা ব্যাগ নেওয়ার ধরনে একটা কেজো চাকুরে ভাব আছে। ভাইয়ের বউয়ের সঙ্গে কেমন সম্পর্ক এই মহিলার? ভাই কি দিদিকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে? রিসেপশনের মেয়েটি ডাকল, অনিতা মিত্র, হ্যাঁ আপনি ভেতরে যান, সব রিপোর্ট আপনি সঙ্গে নিয়ে যাবেন। মহিলা উঠে দাঁড়িয়েছেন। মেয়েটি এবার ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, আপনিও ওনার সঙ্গে যান। দুজনে চলে গেলেন ভেতরে। ডাক্তার দেখানো হয়ে গেলে বেরিয়ে যাবেন চেম্বার থেকে। মেঘনাদের জানা হবে না এরা সত্যিই ভাই বোন নাকি স্বামী স্ত্রী। অধিকাংশ সময়ই এরকম হয়, জানা হয় না, জানা সম্ভবও নয়। কিন্তু তাতে মেঘনাদের খেলার আকর্ষণ কমে না। তিনি জানেন এই কল্পনাগুলোই একটু একটু করে তার মাথার ভেতর জুড়ে গিয়ে একসময় একটা আস্ত গল্প তৈরি করে ফেলবে। আর রমেশ দেসাইয়ের হার্টের চিকিৎসা তো আপনিই করতেন? মেঘনাদের প্রশ্নে মাথা নাড়লেন ডক্টর সঙ্গীতা আচার্য। পড়াশুনো বা চাকরির যে অভিজ্ঞতা প্রোফাইলে আছে তাতে বয়স 40-এর বেশি হওয়া উচিত, কিন্তু দেখে 30-এর আশেপাশে মনে হয়। ছোট করে ছাঁটা বয়কার চুলে অল্প কিছু রূপলি রেখা, গায়ের ফর্সা রঙে একটা হালকা হলদেটে গোলাপি আভা মেশানো, তীক্ষ্ণ নাক, ফুলদানির মতো মসৃণ গলা, খুবই সুন্দরী। তবে ডক্টর আচার্যর সৌন্দর্যের মধ্যে লাবণ্য কম, বরং এক ধরনের রুক্ষতা আছে। চোখ দুটি চমৎকার, ঝকঝকে বুদ্ধিতে উজ্জ্বল। শাড়ি পরেছেন, বাংলা তাঁত নয়, টাইট করে পরা হালকা বেগুনি রঙের নরম সিল্কের শাড়িতে ভালো মানিয়েছে। বাঁ হাতে ঘড়ি আর ডান হাতে একটা প্লেন চুড়ি ছাড়া আর কোনো অলংকার নেই। আপনি কতদিন রমেশ দেসাইয়ের চিকিৎসা করছেন? একটু ভেবে সঙ্গীতা বললেন, বছর 4-5 তো হলোই। আসলে আমি প্রথমে ওর মায়ের ডাক্তার ছিলাম। ভদ্রমহিলাকে একটা এমার্জেন্সি সিচুয়েশনে আমাদের হাসপাতালে মানে কেয়ারে ভর্তি করা হয়েছিল। সে সময় আমি এমার্জেন্সির চার্জে ছিলাম, তাই রমেশবাবুর মাকে আমার আন্ডারেই ভর্তি করা হয়। কিন্তু তাতে রমেশ দেসাইয়ের খুব আপত্তি ছিল। তিনি বারবার বলেছিলেন অন্য কোনো ডাক্তারকে ডাকতে, মানে স্পেসিফিক্যালি বললে উনি কোনো মেল ডাক্তারের আন্ডারে মাকে ভর্তি করতে চাইছিলেন, কারণ ওর মতে মহিলা ডাক্তার হার্টের চিকিৎসা করতে পারবেন না। কিন্তু হাসপাতালের রুল ব্রেক করা তো সম্ভব নয়। তাই ওকে জানিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে পেশেন্টকে নিয়ে ওদের অন্য কোথাও চলে যেতে হবে। তখন বাধ্য হয়েই এবং বেশ খানিকটা ছেলেদের চাপে উনি শেষ পর্যন্ত মাকে আমার আন্ডারেই ভর্তি করেন। ভানুমতী দেবীর অবস্থা তখন খুবই ক্রিটিক্যাল। যদিও ওকে দেখে আমার অভিজ্ঞতায় আমি বুঝতে পেরেছিলাম যে বাঁচিয়ে তোলা যাবে, কিন্তু সেজন্য খুব দ্রুত কিছু ডিসিশন নিতে হবে। হ্যাঁ, আমার ভাগ্য ভালো যে সেদিন ঠিকঠাক ডিসিশন নেওয়া গেছিল এবং এক্সিকিউটও করা গেছিল। ভানুমতী ওষুধে রেসপন্ড করলেন। সবটা মিলিয়ে ক্রাইসিসটা কাটিয়ে ওঠা গেল। রমেশ দেসাই মায়ের বাঁচার আশা ছেড়েই দিয়েছিলেন। ভানুমতী দেবী সুস্থ হয়ে ওঠায় ওর আমার ওপর ভরসাটা বেড়ে গেল। তারপর থেকে উনি অসুস্থ হলেই আমার কাছেই আসতেন। হার্টের চিকিৎসা তো নিশ্চয়ই, এছাড়া অন্য কিছু হলেও আমিই দেখতাম। খানিকটা ওই ফ্যামিলি ফিজিশিয়ানের মতোই বলতে পারেন। রমেশ দেসাইয়ের মৃত্যু নিয়ে একটা প্রশ্ন উঠেছে, সেটা কি আপনি জানেন? টেবিলে রাখা পেপার ওয়েটটা একটু নাড়াচাড়া করে সঙ্গীতা বললেন, হ্যাঁ জানি। 2 দিন আগে যখন হাসপাতালে গেছিলাম তখন
ডক্টর নিহার সরকার আমাকে ডেকে বললেন মনোজিৎ দেসাই নাকি সন্দেহ করছেন যে তার বাবার মৃত্যুটা স্বাভাবিক নয়। সেজন্য পুলিশ ইনভেস্টিগেশনও শুরু করেছে। তারপরেই তো শুনলাম আপনি আসবেন আমার সঙ্গে কথা বলতে। অ্যাজ এ ডক্টর আপনার কি মনে হয় ওর মৃত্যুটা স্বাভাবিক? অ্যাবসলিউটলি। কোন রকম অস্বাভাবিকত্ব কিচ্ছু নেই। ভদ্রলোক হার্ট ফেল করেই মারা গেছেন। ওর কি কোনো হার্টের প্রবলেম ছিল? সেরকম অ্যালার্মিং কিছু নয়। আমি নিয়মিত ওনার চেক আপ করেছি, ইসিজি করা হয়েছে। হ্যাঁ, প্রেশার হাই থাকতো, তার জন্য ওষুধও খেতেন, কিন্তু এছাড়া কখনোই মেজর কিছু পাওয়া যায়নি। তাহলে কি করে বলছেন যে হার্ট ফেল করাটা স্বাভাবিক? হার্টের যদি কোনো দোষ নাও থাকে তাহলেও হার্ট অ্যাটাক হয়ে মানুষ মারা যেতে পারে। এটা তেমন কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। সাধারণত হার্ট আমাদের কিছু সিগন্যাল দেয়, সেগুলো দেখে আমরা সতর্ক হই। কিন্তু দিব্যি সুস্থ মানুষ হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, এরকম ঘটনার কথাও শোনা যায়। রমেশ দেসাইয়ের ক্ষেত্রেও সেরকমই কিছু ঘটেছে বলে আমার ধারণা। মনোজিতের হয়তো সেটাই অস্বাভাবিক লাগছে, বিশ্বাস হচ্ছে না, তাই পুলিশে কেস করেছেন। মনোজিৎ বলছে বাবাকে কেউ ভয়ে দেখেছে, চোখের সামনে ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেয়েই তার হার্ট অ্যাটাক হয়েছে। দেখুন, এটা আমার মনে হয় ঠিক না। প্রথমত, রমেশ দেসাইকে ভয় কে দেখাবে? হাসপাতালের ভিতরে ঢুকে ভয় দেখানো তো আর সোজা কথা নয়। সারাক্ষণই সব জায়গায় লোকজন ঘুরে বেড়াচ্ছে। তাছাড়া যেটা আপনাকে এখনই বললাম, হার্টের অবস্থা এরকম ছিল না যে ভয়ে পেয়ে হার্ট ফেল হয়ে যাবে। বরং আমি বলবো উনি একটু নার্ভাস ধরনের মানুষ ছিলেন। হাঁটু অপারেশনে তো কোনো লাইফ রিস্ক নেই, তবু ভয় পাচ্ছিলেন। মানে একটা টানা মানসিক চাপ ওনার ছিল। হ্যাঁ, সেটা একটা কারণ হলেও হতে পারে। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে মনোজিৎ বলছে নার্স যিনি ছিলেন তিনি জানিয়েছেন রমেশবাবু খুবই ভয় পেয়েছিলেন, কিছু একটা বলার চেষ্টা করছিলেন, এইগুলো থেকে আপনার কি মনে হয়? রিসেপশন থেকে দুজনের জন্যই 2 কাপ চা দিয়ে গিয়েছিল। নিজের কাপে চুমুক দিয়ে একটু হেসে ডক্টর আচার্য বললেন, সত্যি কথা বলবো, আমার ধারণা বাবার মৃত্যুটা স্বাভাবিক নয় প্রমাণ করতে পারলে মনোজিতের কিছুটা সুবিধে হবে। সেজন্যই উনি এটা করছেন। নার্স ভয়ের যে লক্ষণগুলোর কথা বলেছে সেগুলো সবই হার্ট অ্যাটাক হলেও হতে পারে। ফাইনাল অ্যাটাকের আগে ওর একবার জ্ঞান ফিরে এসেছিল, তখনও কিছু বলার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা কেউ বুঝতে পারেনি। এগুলো কোনোটাই অস্বাভাবিক কিছু নয়। এর সঙ্গে ভয়টাকে জড়িয়ে দিয়ে জিনিসটা কমপ্লিকেটেড করার চেষ্টা করা হচ্ছে। আপনার সঙ্গে রমেশ দেসাইয়ের শেষ কখন দেখা হয়েছিল? আমি সকালে রাউন্ডের সময় একবার গিয়েছিলাম। আসলে এবার তো উনি আমার পেশেন্ট হিসেবে ভর্তি হননি, কিন্তু যেহেতু অনেক দিনের সম্পর্ক তাই দেখা করতে গিয়েছিলাম। তখন কেমন দেখেছিলেন? হ্যাঁ, অ্যাবসলিউটলি ঠিকঠাক। তবে ওই যে বললাম, নার্ভাস ছিলেন খুব। বারবার জিজ্ঞেস করছিলেন লাইফ রিস্ক আছে কিনা, অ্যানেস্থেশিয়ায় কোনো সমস্যা হবে কিনা, আমি যাতে অপারেশনের সময় ওটিতে থাকি সেটাও বারবার বলছিলেন। তো আমি ওকে অ্যাসিওর করলাম যে আমি থাকবো। ইনফ্যাক্ট আমি তো থাকবো বলে ঠিকও করেছিলাম। সেদিন ওর বাড়ির লোকজনের সঙ্গে আপনার কোনো কথা হয়নি? না, আমি যখন ওর কেবিন থেকে ফিরছি তখন দেখলাম ওর ছেলে আসছেন, তবে কথা হয়নি। তারপর তো আমি ওপিটিতে চলে গিয়েছিলাম। ডক্টর আচার্যর মোবাইলটা বাজল। ফোনটা ধরে কোনো একজন রোগীর সঙ্গে কথা বললেন। কথোপকথন পুরোটাই হিন্দিতে। ফোন ছাড়ার পর মেঘনাদ একটু অবাক হয়ে বললেন, আপনি তো ভারী চমৎকার হিন্দি বলেন। একটু হাসলেন ডক্টর আচার্য। আসলে কথাটা উল্টো হবে মেঘনাদ বাবু। আমি দিল্লিতে বড় হয়েছি, বাংলা শিখেছি অনেক পরে, কলকাতায় আসার পর। আচ্ছা, আমাকে আবার রাতে হসপিটালে একটা রাউন্ড দিতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আসলে রমেশ দেসাইয়ের শারীরিক অবস্থা ঠিক কিরকম ছিল সেটা জানা জরুরি ছিল, তো সেই জন্যই আপনাকে বিরক্ত করা আর কি। আর একটা বিষয় শুধু বলুন,
ওর যে হার্টের সমস্যা ছিল না, ইসিজি রিপোর্টে যে সেরকম কিছু নেই, সেটা প্রমাণ করতে হলে তো আমার রিপোর্টটা লাগবে। সেটা নিশ্চয়ই ওদের বাড়ি থেকে পেয়ে যাব। মানে রমেশ দেসাই নিজের চিকিৎসার ফাইল মেনটেন করতেন কিনা আপনি কি কিছু জানেন? একেবারেই করতেন না। এ বিষয়ে খুবই অগোছালো ছিলেন। পুরনো রিপোর্ট ঠিকঠাক আনতে পারতেন না বলে আমিও ওর ফাইল মেনটেন করতাম। পেশেন্টদের জন্য এসব আমাদের করতেই হয় আর কি। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দিয়ে যান, আমি রিসেন্ট ফাইলগুলো আপনাকে পাঠিয়ে দিচ্ছি, কেমন? গাড়ি থেকে নেমে বাড়িটা একবার ভালো করে দেখে নিলেন মেঘনাদ। 3 তলা বাড়ি। গেট দিয়ে ঢুকে খানিকটা নুড়ি ফেলা রাস্তার পর গাড়ি বারান্দা। রাস্তাটা আরও খানিকটা এগিয়ে গিয়ে ডান দিকে পরপর 4টে গ্যারাজ। সামনে বেশ কিছুটা বাগান, মাঝখানে লন রয়েছে, চারপাশে ফুলের কেয়ারি। তবে বাগান বা লন কোনোটাই খুব একটা আহামরি সাজানো নয়। বাগানে বসারও কোনো ব্যবস্থা নেই। দেখেই বোঝা যায় বাড়ির যারা মালিক তারা বাগান নিয়ে বিশেষ মাথা ঘামান না। গেটে একজন দারোয়ান আছে, সেই খবর দিয়েছিল। নিচের অফিস ঘর থেকে মাঝবয়সী একজন ভদ্রলোক বেরিয়ে এসে বললেন, নমস্কার, আমি পার্থ সামন্ত, মঞ্জিত দেসাইয়ের সেক্রেটারি। স্যার আমাকে বলেছেন আপনি এলে ওর মায়ের কাছে নিয়ে যেতে। সামন্তর সঙ্গেই দোতলায় উঠলেন মেঘনাদ। সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই একটা লম্বাটে হলঘর, তার একদিকে বারান্দা। মাঝখানের অংশটা ভারী সোফা দিয়ে সাজানো। একপাশের দেওয়ালে বিশাল একটা টেলিভিশন, অন্যদিকে পুরনো দিনের ডাইনিং টেবিলের সঙ্গে গোটাচারিক চেয়ার, দেওয়াল জোড়া কাঁচের ক্যাবিনেট, সেখানে নানা রকম শৌখিন কাঁচের বাসন রয়েছে। একপাশে একটা বেশ বড় সাইজের ডাবল ডোর ফ্রিজ। হলঘর থেকে দুপাশে দুটো করিডোর চলে গেছে। সামন্ত মেঘনাদকে নিয়ে বাঁদিকে করিডোর ধরে এগোতে এগোতে বললেন, এই পাশটায় বড়িমা থাকেন, সিনিয়র দেশাইও থাকতেন এখানে, আর ও পাশটায় ছোটিমা থাকেন। স্যার বলেছেন আপনি চাইলে দুজনের সঙ্গেই কথা বলতে পারেন, দুজনকেই বলা আছে। ঠিক আছে, আগে আমি মিসেস রমেশ দেসাইয়ের সঙ্গে কথাবার্তা সেরে নিই, তারপর আপনাকে জানাচ্ছি। সম্মতি জানিয়ে সামন্ত একটা পর্দা ঢাকা দরজার সামনে দাঁড়িয়ে ডাকল, বড়িমা, উনি এসে গেছেন, ভিতরে নিয়ে আসবো? ভেতরে ঢুকে মেঘনাদ বুঝতে পারল এটা হচ্ছে মিসেস দেসাইয়ের বেডরুম সংলগ্ন একটা ছোট বসার জায়গা। এক সেট ছোট সোফা আর সেন্টার টেবিল দিয়ে সাজানো। বোঝাই যাচ্ছে যে ব্যবস্থাটা একেবারেই স্বামী স্ত্রীর নিজস্ব কথাবার্তা কিংবা খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের সঙ্গে গল্পগাছা করার জন্য। মনোজিতের মা রেবতী দেসাইয়ের ইচ্ছে অনুসারে নিশ্চয়ই সামন্ত মেঘনাদকে এখানে নিয়ে এসেছে, না হলে তো সামনের হলে বসেই কথা বলা যেত। মেঘনাদ আন্দাজ করলেন তার সঙ্গে যা কথাবার্তা হবে সেটা অন্য কেউ শুনুক সেটা রেবতী চাইছেন না, তাই এই ব্যবস্থা। মেঘনাদ সোফায় বসতেই একটি মেয়ে এসে ট্রেতে জলের গ্লাস রেখে গেল, আর তার প্রায় সঙ্গে সঙ্গেই ঘরে ঢুকলেন রেবতী দেসাই। সাধারণ ভারতীয় মেয়েদের তুলনায় একটু বেশি লম্বা, গায়ের রঙও ফর্সার দিকেই। তবে গুজরাতি মহিলাদের যে বৈশিষ্ট্য একটু বয়স বাড়লেই কোমরের নিচের অংশ ভারী হয়ে যায়, এরও তাই হয়েছে। পেট কোমরে প্রচুর চর্বি, গোল মুখের শেষে গলাতেও গভীর ভাঁজ। মাথায় এখনো বেশ চুল আছে, কাঁচা পাকা চুলে টাইট করে একটা খোপা বাঁধা। গুজরাতি ধরনে খুব হালকা আকাশি ফুল পাড় দেওয়া সাদা শাড়ি পরে আছেন রেবতী দেসাই। হাতে একগাছি সোনার প্লেন বালা, আর গলায় বেশ ভারী একটা হার ছাড়া আর কোনো অলংকার নেই। ভদ্রমহিলাকে দেখলেই বোঝা যায় যে কম বয়সে দেখতে যথেষ্ট ভালো ছিলেন। এখনও সেই সৌন্দর্যের খানিকটা অবশিষ্ট আছে, কিন্তু তাকে দেখতে ভালো লাগে না। মেঘনাদ বুঝতে পারছিলেন রেবতী দেসাইয়ের চোখে মুখে এমন একটা ধূর্তামির ছাপ আছে যে তার সৌন্দর্য সেভাবে চোখে পড়ে না। বসুন মেঘনাদ বাবু, আমাকে মঞ্জিত বলেছে যে ওর বাপুর ডেথ কেসটা আপনি স্পেশালি ইনভেস্টিগেট করছেন, সেই জন্য বাড়ির লোকজনের সঙ্গে আপনাকে কথা বলতে হবে।
সামান্য অবাঙালি টান আছে ঠিকই, কিন্তু বাংলাটা বেশ ঝরঝরে। ব্যবসায়ী পরিবারের মেয়ে, ব্যবসায়ীর বউ। রেবতী দেশাইয়ের কথা বলার ধরনেই বোঝা যায় যে তিনি খুব একটা সহজ মানুষ নন। মেঘনাদ তাই একটু সতর্কভাবেই প্রশ্ন করেন, মনোজিৎ সন্দেহ করছে যে ওর বাবা স্বাভাবিকভাবে মারা যাননি, ওকে খুন করা হয়েছে, যদিও ডাক্তাররা সেটা মানতে রাজি নয়। হসপিটাল বলছে এটা নর্মাল একটা হার্ট অ্যাটাক। আপনার কি মনে হয়? প্রশ্নটা শুনে রেবতী দেশাই স্থির দৃষ্টিতে কিছুক্ষণ মেঘনাদের দিকে তাকিয়ে থাকলেন। সামন্ত চলে গেছে আগেই। ফাঁকা ঘরে অস্বস্তি হচ্ছিল মেঘনাদের, তবু তিনি চোখ সরালেন না। কয়েক মুহূর্ত চুপ থাকার পর রেবতী ঠান্ডা গলায় বললেন, আমার মনে হয় মঞ্জিত ঠিকই বলছে, ওর বাবুকে খুন করা হয়েছে। ওনার ডেথটা নর্মাল নয়। কিন্তু কেন আপনার এরকম মনে হচ্ছে? ডক্টর আচার্য কিন্তু বলেছেন এরকম হতেই পারে না। ও লেডি ডাক্তারের কথা ছাড়ুন, ও কিছু বোঝে না। মেয়েরা ডাক্তারি ঠিক মতো করতে পারে না, তাও ওই ডেলিভারি করানো আর বাচ্চাদের দেখা এগুলো ঠিক আছে। হার্টের ডাক্তারি মেয়েরা করতে পারে না। আমি মঞ্জিতের বাবুকে অনেকবার বলেছিলাম ওর কাছে না যেতে, অন্য ডাক্তার দেখাতে, কিন্তু উনি যাননি। আমার শাশুমাকে সারিয়েছিল বলে মনে করেছিলেন খুব ভালো ডাক্তার। ডক্টর আচার্য কিন্তু বেশ জোর দিয়েই বলছেন মিস্টার দেসাইয়ের হার্টের কোনো প্রবলেম ছিল না। আপনার কি মনে হয় সেরকম কিছু সমস্যা সত্যিই ছিল? আপনারা কি অন্য কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছিলেন? না 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 না, অন্য ডাক্তারের কাছে মঞ্জিতের বাবু যেত না। মাঝে মাঝে হালকা বুকে ব্যথা হতো, ডাক্তার নাকি বলেছিল গ্যাসের জন্য হচ্ছে, রাত্রিরে হালকা খেতে হবে। কিন্তু হার্ট অ্যাটাকে মারা যায়নি মঞ্জিতের বাবু, খুন হয়েছে, ওকে খুন করেছে। রেবতী হঠাৎ একটু গলা নামিয়ে বললেন, আপনি শুনেছেন সেদিন রাতে মঞ্জিতের বাবু ভয় পেয়েছিলেন? মাথা নাড়েন মেঘনাদ। কেউ এসেছিল ওর কাছে মাঝ রাতে, মাঝে মাঝে আসতো। উনি ভয় পেতেন, ঘুম থেকে উঠে বসে থাকতেন। এরকম কি প্রায়ই হতো? না 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 না, প্রায় না, মাঝে মাঝে হতো। আমার শাশুমা মারা যাওয়ার কিছুদিন পর থেকে শুরু হলো। তো আমরা ভাবলাম মাই হয়তো ছেলেকে দেখতে আসছে। জ্যোতিষী মহারাজের সঙ্গে কথা হলো, বাড়িতে যজ্ঞ হলো, কিন্তু কিছু হলো না। কি দেখে ভয় পাচ্ছেন কিছু বলতেন? না না না, কখনো কিছু বলতো না, কিন্তু মুখ দেখে আমি বুঝতে পারতাম অশুভ আত্মা ওর চারপাশে ঘুরে বেড়াতো। তাকে দিয়েই খুন করিয়েছে মঞ্জিতের বাবুকে। সেদিন রাতেও সেই এসেছিল, তাকে দেখেই ভয় পেয়ে চিৎকার করে উঠেছিল। যখন জ্ঞান এলো তখন কি একটা বলতে চাইছিল। হ্যাঁ হ্যাঁ, গুলশান গুলশান এরকমই কিছু বলছিল। গুলশান কে? জানি না, আমাদের বাড়িতে গুলশান নামে কেউ নেই। তার মানে আপনি বলতে চাইছেন কোনো প্রেতাত্মা এসে মিস্টার দেসাইকে খুন করে দিয়ে গেছে? প্রেতাত্মা নিজে আসে না মেঘনাদ বাবু, যার উপর রাগ আছে তাকে খুন করার জন্য প্রেতাত্মাকে বুলাতে হয়। আপনার ধারণা রমেশ বাবুকে খুন করার জন্য কেউ প্রেতাত্মাকে ডেকে এনেছিল? হ্যাঁ, ডেকে এনেছিল। অনেক দিন ধরে আমার স্বামীকে ভয় দেখাচ্ছিল, তারপর একেবারে খুন করার জন্য ডেকে আনলো। মেঘনাদ বুঝতে পারছিলেন তার ভেতরে ভেতরে প্রচন্ড হাসি পাচ্ছে, কিন্তু প্রাণপণে নিজেকে সংযত করে বললেন, আচ্ছা, তো কে এনেছিল আপনি জানেন? কেমন যেন একটু সন্তস্ত্রভাবে মেঘনাদের দিকে তাকিয়ে রেবতী বললেন, হ্যাঁ জানি তো, রেখা, মঞ্জিতের বহু। অনেক দিন ধরে চেষ্টা করছিল, আমি মাঝখানে থাকি তাই কিছু করতে পারিনি।
আমার হাতে তো মাদুলি আছে, তাই কোনো আত্মা আমার কাছে আসতে পারে না। কিন্তু রেখা হঠাৎ এরকম করতে যাবে কেন? আপনি জানেন না, রেখা তো বাঙালি মেয়ে, মঞ্জিতের সঙ্গে কলেজে পড়তো। আমাদের বাড়িতে অত পড়ালেখা করা মেয়েদের বহু করা হয় না। লড়কি হলে আমরা তাড়াতাড়ি শাদি দিয়ে দিই, দহেজ যা চায় দিতে হয়। কিন্তু ফ্যামিলি বিজনেসে লড়কিদের ভাগ থাকে না। কিন্তু আপনারা তো সবাই কোম্পানির ডিরেক্টর। হ্যাঁ, মঞ্জিতের বাবু বলেছিল তাতে বিজনেসের সুবিধা হবে, তাই সই করে দিয়েছি। আমি আর আমার মেয়ে কখনো মিটিং এ যেতাম না, ওই রেখা সব সময় যেত। ওর শ্বশুর বারণ করেছিল, তাও শুনতো না। আমাদের কোনো কথাই ও শোনে না, নিজের ইচ্ছে মতো থাকে। ব্যবসা শুরু করার জন্য টাকা চেয়েছিল, আমি বারণ করে দিয়েছিলাম। বাড়ির বহু বিজনেস করে বেড়ালে কি করে চলবে? রেখার সারাক্ষণ ওই সম্পত্তির দিকে নজর। বাপু মরলে মঞ্জিত কোম্পানির ডিরেক্টর হবে, তখনও যা খুশি করবে। আমার ছেলে তো ওর বস, বহুকে কিছু বলতে পারে না। কিন্তু রেখা কি করে প্রেতাত্মাকে ডাকবে? ও ডাকতে পারে। জ্যোতিষী বাবা লক্ষণ দেখে বলেছেন ওর শরীরে আত্মা এসে ভর করে, তখন ও অনেক কিছু করতে পারে। তখন ও নিজেই আত্মা হয়ে যায়। ও চাইলে ওকে তখন কেউ দেখতেও পাবে না। সেদিনও ও আত্মা হয়েই শ্বশুরের ঘরে ঢুকে ভয় দেখিয়ে ওকে মেরেছে। ওই যে ছেলেটা ডিউটিতে ছিল, বলেছে তো কাউকে দেখেনি, ওই জন্যই দেখতে পাইনি। কিন্তু ঘটনাটা যখন ঘটলো তখন তো রেখা বাড়িতে ছিলেন। কে বলেছে বাড়িতে ছিল? বাড়িতে ও ছিল না। বিকেলে আমার সঙ্গেই হাসপাতালে গেছিল, আমি চলে এলাম। ও বলল মঞ্জিতের সঙ্গে ফিরবে, কিন্তু রাতে যখন মঞ্জিত ফিরল তখন রেখা ফেরেনি, ফিরেছে আরো কিছুক্ষণ পরে। আমি শুয়ে পড়েছিলাম, আওয়াজ পেয়ে উঠে জানলা দিয়ে দেখলাম রেখা ট্যাক্সি থেকে নামছে। আর তার 15 মিনিটের মধ্যে হসপিটাল থেকে ফোন এলো। এতক্ষণ রেবতীর কথাকে বিশেষ গুরুত্ব না দিলেও এবার একটু সতর্ক হলেন মেঘনাদ। মনোজিৎ তাকে বলেছিল তারা স্বামী স্ত্রী একসঙ্গে হাসপাতাল থেকে ফিরেছিলেন, কিন্তু রেবতীর কথায় স্পষ্টই বোঝা যাচ্ছে যে রেখা মনোজিতের সঙ্গে ফেরেননি। তাহলে এই সময়টা রেখা কোথায় ছিলেন, আর কেনই বা মনোজিৎ কথাটা মেঘনাদের কাছে চেপে গেলেন? তাছাড়া যাদের বাড়িতে 3খানা গাড়ি, তাদের বাড়ির বউ অত রাতে ট্যাক্সি করে ফিরবেই বা কেন? রেবতীর সঙ্গে কথা বলতে বলতেই মেঘনাদ ঠিক করে নিলেন বেরোনোর আগে বাড়ির গেটে যে দারোয়ান থাকে তার সঙ্গে একবার কথা বলে নেবেন। তবে তার আগে এ বাড়ির ছোটি মা মানে রাজেশ দেসাইয়ের স্ত্রীর সাথেও কথা হলো মেঘনাদের। সামন্ত বলে রেখেছিলেন। মেঘনাদকে সোফায় বসিয়েই নিজেই গিয়ে ডেকে আনলেন কল্যাণী দেসাইকে। কল্যাণীর ধরনটা একেবারে রেবতীর বিপরীত। ছোটখাটো গোলগাল চেহারা, টুকটুকে ফর্সা, বয়স হলেও মাথার চুল এখনো পাকেনি মোটেই। চুলগুলো টেনে খোঁপা করে বেঁধে রেখেছেন। সব মিলিয়ে একটা বেশ সরল পুতুল পুতুল ভাব। তবে মানুষটি যে আদেও সেরকম নন, যথেষ্ট বুদ্ধি ধরেন, সেটা কিছুক্ষণ কথা বলেই বুঝতে পারল মেঘনাদ। সম্ভবত নিজের বড় যার তুলনায় পড়াশোনাও বেশি জানেন। রমেশ দেসাইকে যে খুন করা হতে পারে তা নিয়ে খুব একটা সন্দেহ নেই কল্যাণীরও। ডাক্তারদের মতামত বিশেষ গুরুত্বপূর্ণ নয়। বিশেষ করে মেঘনাদ খেয়াল করলেন ডক্টর সঙ্গীতা আচার্যের ওপর এ বাড়ির মহিলাদের কারোরই একদম আস্থা নেই। তবে খুন কি করে হতে পারে সে বিষয়ে কল্যাণীর কোনো ধারণা নেই। ভাসুরকে দেখতে তিনি মাত্র একদিনই হাসপাতাল গিয়েছিলেন। হিমেশ যদিও রোজই গেছে, সেদিন রাতেও হিমেশই ছিলেন হাসপাতালে, কিন্তু কল্যাণীর যাওয়া হয়নি। বাড়ির সবাই বেরিয়ে গেলে সংসারের অসুবিধে হয়, তাই কল্যাণী বাড়িতেই থাকেন। কাজের লোক আছে বেশ কয়েকজন, তারা সবাই পুরনো লোক, কি কাজ করতে হবে সবই জানে যদিও, কিন্তু কল্যাণীর মতে
এই চাকর জাতটাই এমন যে প্রতি মুহূর্তে তুমি যদি নজর না রাখো আর গালাগালি না দাও তাহলেই কাজে ফাঁকি দেবে। আপনার কি মনে হচ্ছে যে আপনার ভাসুর মানে রমেশ দেসাইকে খুন করা হয়ে থাকতে পারে? ওকে খুন করলে যদি কারো স্বার্থ সিদ্ধি হয় তাহলে তো করতেই পারে খুন। দুনিয়ায় মানুষ সব থেকে বেশি চায় পয়সা আর পাওয়ার, সেজন্য কত বড় বড় মানুষ খুন হয়ে যায়, কত বড় বড় যুদ্ধ হয়। সে তুলনায় এটা তো খুবই সাধারণ ব্যাপার। কিন্তু স্বার্থ সিদ্ধি কিভাবে হবে সেটা আমাকে একটু বুঝিয়ে বলুন তো। রমেশ দেসাই সিপ্লেক্সের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তিনি মারা গেলে মনোজিৎ ম্যানেজিং ডিরেক্টর হবে। আপনাদের পরিবারের অন্য সকলে তো বোর্ড অফ ডিরেক্টরস এমনিই আছেন। আমাদের কর্পোরেট কোম্পানি মেঘনাথ বাবু, আমার ভাসুর সাকসেসর ঠিক করে দিয়ে যাননি, তাই মনোজিতই যে এমডি হবে সেটা বলা যায় না। শেয়ার হোল্ডারটা এটা ঠিক করবে। কিন্তু মনোজিৎ ছাড়া আর কে এমডি হতে পারে বলে আপনার মনে হয়? কল্যাণী একবার সাবধানে চারপাশটা দেখে নিয়ে সামান্য গলা নামিয়ে বললেন, অনেকেই হতে পারে, বড়ি ভাবিও হতে পারেন। মেঘনাথ ভেতরে ভেতরে সাংঘাতিক চমকে উঠলেও মুখে যতটা সম্ভব নির্লিপ্ত ভাব বজায় রেখে বললেন, সেটা কিভাবে? হিসাব তো খুব সোজা মেঘনাথ বাবু। শেয়ার হোল্ডারদের বেশিরভাগই আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, পুরনো চেনা লোক। আমার ভাসুরের লয়াল। এছাড়া বোর্ড অফ ডিরেক্টরসে আমি আছি, আমার ছেলে আছে, মনোজিতের বোন আছে। এরা সবাই তো বড়ি ভাবিকেই চাইবে। মনোজিতের পক্ষেও তার মা এমডি হতে চাইলে কিছু বলা খুব মুশকিল। হ্যাঁ, একমাত্র রেখা নিশ্চয়ই আপত্তি করবে, কিন্তু তা হলেও মেজরিটি তো বড়ি ভাবির দিকেই থাকবে, তাই না? মেঘনাথের বিস্ময় তখনও কাটেনি, তাই খানিকটা অবিশ্বাসের সুরেই বললেন, বুঝতে পারছি। নাম্বার গেমে হয়তো রেবতী ম্যাডাম জিতে যেতে পারেন, কিন্তু এমডি তো শুধু হলেই চলবে না, ওকে তো কোম্পানি চালাতে হবে। আপনি ফিউচুরা কোম্পানির নাম শুনেছেন? পাইপ তৈরি করে, কিংবা বিবিএস ফ্যানের? হ্যাঁ শুনেছি, বড় কোম্পানি। আমরাও বাড়িতে বিবিএস এর ফ্যান ব্যবহার করি। এই দুটো কোম্পানি দালালদের। বড়ি ভাবি ওই বাড়ির মেয়ে। ফিউচারের এমডি হর্ষ দালাল বড়ি ভাবির নিজের দাদা। আপনি কি বলতে চাইছেন? খুব সোজা মেঘনাথ বাবু। বড়ি ভাবি এমডি হবে, কোম্পানি চালাবে হর্ষ দালাল। মনোজিতের সঙ্গে এ বাড়ির কারো সম্পর্ক ভালো না। মনোজিৎ অনেক বেশি পড়াশুনো করেছে, ওর ব্যবসার দিকে মন নাই। বাঙালি মেয়েকে বিয়ে করেছে। রেখাকে আমার ভাসুর পছন্দ করতেন না, ভাবিও পছন্দ করেন না। তাও মনোজিৎ নিজের ছেলে, ভাবি ওকে সরিয়ে দেবেন না। কিন্তু হিমেশের কি হবে ও আমি জানি না। হ্যাঁ, ভাসুরের সঙ্গে আমার কথা হয়েছিল, নতুন একটা কোম্পানি খুলে সেখানে হিমেশকে বসিয়ে দিবেন। কিন্তু ভাবির কথাটা পছন্দ হয়নি। ভাবি ব্যবসা ভাগ চাইছিল না। কিন্তু বড়ে ভাইয়া কিছু করার আগেই তো মারা গেলেন। আমার ভাসুর মারা যাওয়াতে অনেকেরই সুবিধা হয়েছে। সেই জন্যই আমার সন্দেহ ওর মৃত্যুটা স্বাভাবিক নয়, ওকে খুন করা হয়েছে। আচ্ছা, আপনি কি জানেন যে রমেশ দেসাই বেশ কিছুদিন ধরেই ভয়ে ভয়ে ছিলেন? মনোজিতের সন্দেহ ওকে কেউ ভয় দেখাচ্ছিল। মারা যাওয়ার আগে উনি নাকি প্রচন্ড ভয় পেয়েছিলেন। ওর যাতে হার্ট অ্যাটাক হয় সেজন্যই তো ভয় দেখানো হয়েছিল, এমনটা কিন্তু মনোজিৎ বলছে। মেঘনাথের কথা শুনে একটু যেন মুচকি হাসলেন কল্যাণী। তারপর ঠান্ডা গলায় বললেন, হ্যাঁ, আমিও শুনেছি। বড়ে ভাইয়া ভয় পাচ্ছেন, ভয় ভয়ে থাকছেন।
ভাবি বলছেন, মনোজিতও বলছে, কিন্তু আগে এই কথাগুলো শুনিনি। হ্যাঁ, জন্মদিনের দিন বড়ে ভাইয়া ফুল দেখে চিৎকার করেছিলেন। আব সেটা রাগে নাকি ভয় পেয়ে আমি জানি না। ফ্যামিলির মধ্যে তো কখনো কথাগুলো আলোচনা হয়নি। আর আমার ভাসুর কিন্তু নিজেও কখনো কাউকে এসব কিছু বলেন নাই। এই যে উনি ভয় পাচ্ছেন, এসব কখনো বলেন নাই। এগুলো তো বলছে অন্যরা। দেসাইদের বাড়ি থেকে সামন্তর সঙ্গেই বেরোলেন মেঘনাদ। সামন্ত যাবে সেন্ট্রাল অ্যাভিনিউ, মেঘনাদ মেট্রো ধরে বাড়ি ফিরবেন। মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে একটু দাঁড়ালেন। সোমনাথ সামন্তর গাড়িটা ক্রসিং পেরিয়ে চলে যাওয়ার পরেও অল্পক্ষণ অপেক্ষা করে ফিরে এলেন দেসাইদের বাড়িতে। গেটের কাছেই টুলে বসেছিল দারোয়ান। পাঁচিলের একপাশে একটু আড়াল নিয়ে দাঁড়িয়ে দারোয়ানকে ডাকলেন মেঘনাদ। জিজ্ঞেস করলেন, রমেশ দেসাই যেদিন মারা গেলেন সেদিন রাতে কে কখন বাড়িতে ফিরেছিল? দেখা গেল রেবতীর কথাই সত্যি। মনোজিৎ আর রেখা একসঙ্গে ফেরেননি। রেখা ফিরেছিলেন বেশ কিছুক্ষণ পরে ট্যাক্সিতে। মনোজিৎ বলেছিল কথাটা যেন কাউকে না বলা হয়, কিন্তু পুলিশের কাছে মিথ্যে কথা বললে যে পরে বিপদে পড়তে হয় সেটা ভানু থাপা জানে, তাই সত্যি কথাই বলেছে। তবে সাহেব যেন বাবুকে কথাটা না বলে দেন, তাহলে বেচারা গরিবের চাকরিটা চলে যাবে, এই অনুরোধও করল সে। মেঘনাদ তাকে আশ্বস্ত করলেন। ভানু থাপার কাছে কিন্তু জানা গেল সেদিন সন্ধ্যের সময় বাড়িতে কেউই ছিল না। মনোজিৎ আর রেখা 11টা নাগাদ প্রতিদিনের মতোই কাজে বেরিয়ে যান। রেবতী বেরিয়েছিলেন বিকেল 5টা নাগাদ, আর তার খানিকক্ষণ পরে কল্যাণীও বেরিয়ে যান। রেবতী আর কল্যাণী দুজনেই কিন্তু বাড়ির গাড়ি নিয়ে বেরোননি। রেবতীকে নিতে গাড়ি এসেছিল, সেটা তার বাপের বাড়ির গাড়ি। ড্রাইভারকে ভানু থাপা চেনে। কল্যাণী কিন্তু ট্যাক্সি নিয়ে বেরিয়েছিলেন। সবার পরে বেরোলেও বাড়িতে সব থেকে আগে ফিরে এসেছিলেন কল্যাণী। 9টা নাগাদ তিনি বাড়িতে ঢুকে যান, কিন্তু তিনি কিসে ফিরেছিলেন সেটা ভানু থাপা দেখতে পায়নি। বাড়ির সামনে অন্তত কোনো ট্যাক্সি আসেনি। আর রেবতী ফেরেন 10টা নাগাদ। তারও খানিকক্ষণ পরে মনোজিৎ ফিরে আসেন। রেখা যখন ফিরলেন তখন 11টা বেজে গেছে। বাড়ির সবাই কি এরকম প্রায়ই বেরিয়ে যান? মেঘনাদের প্রশ্নের উত্তরে ঘাড় নাড়ল ভানু থাপা। বলে, ओ साहब जी नहीं, हम 2 साल से इस गौर में काम करता है। मनोज साहब, हिमेश भैया और रेखा भाभी रोज निकलता है। बड़ी माँ और छोटी माँ तो बहुत कम निकलता है साहब, और हाँ निकलता है तो अपनी गाड़ी में, लेकिन इतना रात से कोई लौटता भी नहीं। बड़ा साहब रोज 8टाর মধ্যে घर में घुस जाता है, 10 बजे खाना भी खा लेता है। तारे मध्य सब लोग घर में आ जाता है। हाँ, सिर्फ रेखा भाभी का माझे माझे देरी होता है। छोटा मुँह बड़ी बात, लेकिन बड़ा साहब भाभी देरी করে আসা পছন্দ করতেন না। এ নিয়ে অনেকবার ঝামেলা হয়েছে সাহেব। রমেশ দেসাইয়ের মামলাটা ক্রমশ জটিল হয়ে উঠছে রে সরোজ। রবিবারের সকাল। অসীমা কলেজের ছাত্রীদের নিয়ে এডুকেশনাল ট্যুরে রাজস্থান গেছে। মালতী 1 প্লেট গরম গরম মাছের ডিমের বড়া ভেজে দিয়েছে। কয়েকদিন ভয়ঙ্কর গুমোটের পর অফিসিয়ালি বর্ষা এসেছে কলকাতায়। ঠান্ডা বিয়ার আর ডিমের বড়া দিয়ে তার আগমনকে সেলিব্রেট করতে বসেছে 2 বন্ধু। বিয়ারের মাঘে একটা লম্বা চুমুক দিয়ে সরোজ বললেন, নতুন কোনো ক্লু পেলি নাকি? ক্লু ঠিক পাইনি, কিন্তু কতগুলো অদ্ভুত ব্যাপার সামনে আসছে। প্রথমত, এখনো পর্যন্ত ওদের পরিবারের যতজনের সঙ্গে কথা বললাম সবাই বিশ্বাস করে যে রমেশ দেসাইকে খুন করা হয়েছে। ডাক্তারের মতের ওপর কারুরই আস্থা নেই। যদিও রমেশ দেসাইয়ের শারীরিক সমস্যার বিষয়ে তার স্ত্রীও যে খুব বেশি কিছু জানতেন তাও কিন্তু মনে হয় না। হ্যাঁ, এবার
রমেশ দেশাই টিপিক্যালি পুরুষতান্ত্রিক পরিবারের কর্তা, তো কোনো জরুরি বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তিনি কথা বলতেন না। সেকেন্ডলি, খুনটা যে সম্পত্তির জন্যই করা হয়েছে সে বিষয়েও সবাই একমত, এবং সেই কারণেই প্রত্যেকেরই ধারণা বাড়ির কেউ খুন করেছে। মানেটা তুই বুঝতে পারছিস তো? একটা জয়েন্ট ফ্যামিলি, সবাই বছরের পর বছর একসঙ্গে থাকে, অথচ সেখানেই একজন আরেকজনকে খুনি বলে সন্দেহ করছে। সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, সেটা হলো ঘটনাটা যখন ঘটে, মানে রমেশ দেশাই যখন ভয় পেলেন, তখন বাড়ির অধিকাংশ সদস্যই কিন্তু বাড়িতে ছিলেন না। মনোজিৎ বলছে সে আর রেখা হাসপাতাল থেকে বেরিয়ে গেছিল, কিন্তু রেখা তার সঙ্গে ফেরেনি। তার মানে সেই সময়টায় রেখা আর মনোজিৎ কে কোথায় ছিল কেউ জানে না। রেবতী দেশাই বাপের বাড়ির গাড়িতে কোথাও গেছিলেন, কিন্তু সেটা তিনি আমার কাছে পুরোপুরি চেপে গেছেন। কল্যাণী দেশাই ট্যাক্সি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন, কোথায় গেছিলেন এখনো পর্যন্ত কেউ জানে না, কারণ তিনি নিজে কথাটা কাউকে বলেননি। হাসপাতালে থাকার কথা হিমেশের, কিন্তু সেই সময় সে তার নিজস্ব ঘরে ছিল কি না সেটাও তার মানে কেউ বলতে পারবে না। সুতরাং বুঝতেই পাচ্ছিস, যদি আমি ধরে নিই যে রমেশ দেশাইকে ইচ্ছে করে ভয় দেখানো হয়েছিল যাতে ওর হার্ট অ্যাটাকটা হয়, তাহলে সন্দেহভাজনের তালিকায় যারা আছে তাদের কারুর কোনো স্ট্রং অ্যালিবাই নেই। কাঁটা চামচ দিয়ে মাছের ডিমের বড়া থেকে লঙ্কার কুচিগুলো আলাদা করতে করতে সরোজ বললেন, তুই তাহলে এখন কি করতে চাইছিস? প্রথমত কেয়ারে গিয়ে কথা বলতে হবে, বুঝলি? সেদিন রাতে রমেশ দেশাইয়ের কাছে যে মেল নার্স ছিল তার সঙ্গে কথা বলে সেদিন ঠিক কি হয়েছিল সেটা জানা দরকার। যে ডাক্তারের অপারেশন করার কথা ছিল তার সঙ্গেও একবার কথা বলবো। আর রমেশ দেশাই যে কেবিনে ছিলেন সেটাও একবার দেখা দরকার। অসুবিধা কিছু নেই, কেয়ারের সিইও তো এখন বিকাশ সরকার, আমার সঙ্গে ভালোই পরিচয় আছে, বলে রাখবো। তুই কখন যাবি জানাস? সরোজ চলে যাওয়ার পর নিজের পড়ার ঘরে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন মেঘনাদ। নতুন একটা উপন্যাস লেখার কাজে হাত দিয়েছিলেন, কিন্তু সেটা একেবারেই এগোচ্ছে না। লেখাটার জন্য ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে কিছু পড়াশোনা করা দরকার, তাও হচ্ছে না। রমেশ দেশাইয়ের খুনের ব্যাপারটা মাথার মধ্যে চেপে বসে আছে। অন্যমনস্কভাবেই নিজের স্মার্টফোনটা নাড়াচাড়া করছিলেন মেঘনাদ। ফেসবুকে তার একটা অ্যাকাউন্ট আছে, তবে নিজের নতুন বইয়ের খবরাখবর ছাড়া আর খুব একটা কিছু সেখানে পোস্ট করেন না। সোশ্যাল মিডিয়ায় কথা চালাচালি, মত বিনিময় তার একেবারেই পছন্দ নয়। কিন্তু আজ ফেসবুকে স্ক্রোল করতে করতে দেখলেন সাজেস্টেড ফ্রেন্ডের তালিকায় ডক্টর সঙ্গীতা আচার্যর নাম। ইন্টারনেটে এই তথ্য সংগ্রহের ব্যাপারটা যে ক্রমশ ভয়াবহ জায়গায় পৌঁছে যাচ্ছে সেটা ইদানিং একেবারেই স্পষ্ট হয়ে গেছে। প্রতিটি মানুষের ব্যক্তিগত অ্যাকাউন্টে ক্রমাগত খবরদারি চলছে। ডক্টর সঙ্গীতা আচার্য তো কোনো সূত্রেই মেঘনাদের বন্ধু নন। 7 দিন আগেও তার সঙ্গে মেঘনাদের কোনো পরিচয় ছিল না, কিন্তু ওই যে বার দুয়েক তাদের মধ্যে ফোনাফোনি আর হোয়াটসঅ্যাপে মেসেজ বিনিময় হয়েছে, অমনি সেই খবর পৌঁছে গেছে ফেসবুকের সদর দপ্তরে, আর সম্ভাব্য বন্ধুর তালিকায় নামও উঠে গেছে। ডক্টর আচার্যর ফেসবুক পেজটা খুললেন মেঘনাদ। মহিলা, বিবাহিত নয়, স্টেটাসে সিঙ্গেল লেখা আছে, 2-একটা ফ্যামিলি গ্যাদারিংয়ের ছবিও রয়েছে। কলেজে যখন পড়তেন সেই সময়কার একটা ছবি পোস্ট করেছেন সঙ্গীতা। সেখানে প্রথমটায় তাকে চিনতে পারেননি মেঘনাদ। সঙ্গীতের চুল এখন একদম ছোট করে কাটা, যাকে বয়েজ কাট বা মাশরুম কাট বলে সেরকম। হালকা একটা ঢেউ খেলানো ভাবও আছে, কিন্তু অল্প বয়সের ছবিতে তার বেশ লম্বা সোজা চুল। তার মানে ডক্টর আচার্য পরে চুল কেটে ফেলেছেন। সেটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়, কারণ কাজের চাপে যত্ন নেওয়া সম্ভব হয় না বলে অনেক প্রফেশনাল মহিলাই চুল কেটে নেন। আগে চশমা ছিল না, কিন্তু এখন চশমা পরেন। ছবিগুলো দেখতে দেখতে একটা জায়গায় গিয়ে চোখ আটকে গেল মেঘনাদের। পরিবারের সঙ্গে গোটা 3 ছবি, কয়েকজন বয়স্ক মহিলা পুরুষ রয়েছেন। সঙ্গীতার মা বাবা হতে পারেন, বাড়ির কোনো অনুষ্ঠান, খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে। ছবিটাকে ভালো করে খুঁটিয়ে দেখলেন মেঘনাদ।
রমেশ দেশাইকে হাসপাতালে দেখাশোনা করার দায়িত্বে ছিলেন মনীষ রাও, কেরালার ছেলে, ছিপছিপে কিন্তু শক্তপোক্ত চেহারা। নার্সিং পাশ করার পর বেশ কয়েক বছর চাকরি করছে। বিকাশ সরকার বলে রেখেছিলেন। মেঘনাদ প্রথমে গিয়ে মনীষকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, রমেশ দেশাই যে কেবিনে ছিলেন সেটা একবার দেখা যাবে? অবশ্য পেশেন্ট যিনি আছেন তিনি যদি বিরক্ত না হন। জানা গেল সকালেই কেবিন খালি হয়েছে, এখনো নতুন পেশেন্ট আসেনি। মেঘনাদকে নিয়ে মনীষ চলে এলেন কেবিনে। একজনের কেবিন হলেও বেশ বড় সড়ো। একদিকের দেওয়াল জুড়ে কাঁচের জানলা, বাইরের দৃশ্য দেখা যায়। রোগীর খাট ছাড়া পাশে একটা ছোট সোফা পাতা রয়েছে। এছাড়া ওষুধপত্র রাখার টেবিল এবং চিকিৎসার প্রয়োজনীয় সব সাজ সরঞ্জামই সুষ্ঠুভাবে রাখা। ঘরের সঙ্গে বাথরুম, সেটিও খুব একটা ছোট নয়। রোগীর স্নান করতে অসুবিধে হবে না। বাথরুমের ভেতরে আরেকটা দরজা আছে। মনীষের কাছে জানা গেল দরজার ওপাশে স্টোর রুম আছে, তবে ওদিকের দরজায় সবসময় তালা দেওয়া থাকে, আর চাবি স্টোর কিপার নিজের জিম্মায় রাখেন। মেঘনাদ বলাতে স্টোর কিপার হরিমোহন বিশ্বাসকে ডেকে নিয়ে এলেন মনীষ। তার কাছে জানা গেল স্টোরে রোগীদের প্রয়োজনীয় নানা রকম জিনিসপত্র থাকে। তিনি নিজে হিসেব করে দরকার মতো বার করে নেন, অন্য কারো হাতে ছাড়েন না। আর হরিমোহন হলফ করে বললেন সেদিন কোনো বাইরের লোক স্টোরে ঢোকেনি। সেদিনটা ওর বিশেষভাবে মনে আছে, তার কারণ একে তো রমেশ দেশাইয়ের ওটি বদল নিয়ে গন্ডগোল হয়েছিল, তাছাড়া সেদিন হাসপাতালের একজন স্টাফের বিয়েও ছিল। হরিমোহনবাবু থাকেন সোদপুর পেরিয়ে, তাই ঠিক করেছিলেন রাতে আর বাড়ি ফিরবেন না। স্টোরের এক পাশে একটা এক্সট্রা বেড আছে, ঠিক করেছিলেন বিয়েবাড়ি থেকে ফিরে তাতেই শুয়ে পড়বেন। বুঝতেই পারছেন স্যার, সারা রাতই আমি স্টোরেই ছিলাম। বাইরের কারোর পক্ষে কোনোভাবেই ঢোকা সম্ভব নয়। আপনি কখন ফিরেছিলেন বিয়েবাড়ি থেকে? হ্যাঁ, একটু দেরি হয়েছিল, তাও ওই প্রায় 1টা। অত রাতে ফিরলেন কিভাবে? আসলে স্যার, আমরা হসপিটাল থেকে 5 জন গিয়েছিলাম। ডক্টর আচার্যর একটা এসইউভি আছে, ওরও নেমন্তন্ন ছিল, একসঙ্গেই যাব ভেবেছিলাম আমরা। কিন্তু সেদিন ওইসব গন্ডগোলের কারণে উনি তো আর যেতে পারলেন না। তবে ওর গাড়িটা নিয়েই আমরা গিয়েছিলাম, না হলে সেদিন সত্যিই ফেরা মুশকিল হতো। হরিমোহনের সঙ্গে কথা বলে কেবিনের ভেতরটা ভালো করে দেখে মেঘনাদ বাইরে এলেন। লম্বা করিডোরের এক প্রান্তে কেবিন, নার্স স্টেশনটা মাঝামাঝি জায়গায়, তার ঠিক সামনেই লিফট। রোগীর কোনো আত্মীয় পরিজন কিংবা অন্য কেউ এলেই নার্স স্টেশন থেকে তাকে দেখা যাবে। কেবিনের দিকটায় আরও একটা লিফট আছে ঠিকই, কিন্তু সেটা শুধুমাত্র পেশেন্টদের জন্য। তাতে ওটি ট্রলি নামানো তোলা এসব হয়, তাই ওই লিফটে বাইরের কারো চড়ার পারমিশন নেই। সেদিন কি হয়েছিল আমাকে একটু ডিটেলে বলুন তো। মেঘনাদের কথায় দক্ষিণ ভারতীয় উচ্চারণের ইংরেজিতে মনীষ বললেন, ওকে স্যার, আই ক্যান এক্সপ্লেইন, বাট ফার্স্ট আই উইল অ্যাপোলজাইজ বিকজ মাই বেঙ্গল ইজ ভেরি ব্যাড। হাসপাতালে রোগীদের ডিনার দেওয়া হয় রাত 8টায়, তারপর 9টার মধ্যে যে যার ওষুধ নিয়ে আলো নিভিয়ে দেন তারা। সেদিনও 8টায় ডিনার এসেছিল। রমেশ দেশাইয়ের পরদিন সকালে অপারেশন বলে খুব হালকা খাবার ছিল। ওকে কি কোনো ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল? ইয়েস স্যার, তবে রাতে নয়, দুপুরের পর খুব হালকা সিডেটিভ দেওয়া হয়েছিল স্যার। আচ্ছা, তারপর? রাত 10টার মধ্যে করিডোরের আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। রাতে ডিউটিতে আমরা 2 জন থাকি, দুপাশে 2টো উইংয়ের জন্য 2 জন। কোনো এমার্জেন্সি হলে অন্য ফ্লোর থেকে ডেকে আনা যায়। সেদিন আমার সঙ্গে মণিপুরের ছেলে বীরেন ছিল। রাতে আমাদের ঘুমানোর নিয়ম নেই, ম্যানেজমেন্টের লোকেরা যে কোনো সময় ইন্সপেকশনে আসতে পারে। ঘুমোতে দেখলে চাকরি চলে যাবে স্যার, তাই আমরা রিল্যাক্স করে বসে থাকি। সেদিনও ছিল। বীরেন বলেছিল 12টার সময় চা করবে। প্রত্যেক ফ্লোরে একটা ছোট প্যান্ট্রি আছে, যেখানে আমরা রাতে চা কফি বানাই। কিন্তু তখনও 12টা বাজেনি। হঠাৎ ও 5 নম্বর কেবিনের বেলটা বেজে উঠল মানে বাজতেই লাগলো। আমি দৌড়ে গিয়ে দেখি পেশেন্ট উপর হয়ে বেলটা চেপে ধরে আছেন, হাত থরথর করে কাঁপছে, 2টো চোখ ঠেলে বেরিয়ে আসছে। আমি কোনো রকমে ওকে চেপে ধরে সোজা করে বসালাম। ততক্ষণে বীরেনও দৌড়ে এসে আলোটা জ্বেলেছে। কেবিনের আলো কি রাতে নেভানো থাকে?
ইল স্যার, বাট সেটা পেশেন্টের উপর ডিপেন্ড করে স্যার। অনেকে আলো জ্বালা থাকলে ঘুমোতে পারে না, কেউ নাইট ল্যাম্প জ্বালিয়ে দিতে বলে। তবে সিরিয়াস পেশেন্টের ক্ষেত্রে আমরা আলো নেবাই না। কিন্তু রমেশ দেসাই তো সুস্থই ছিলেন, তাই উনি বলাতে আমি আলোটা নিভিয়ে দিয়েছিলাম। আলো জ্বালানোর পরে দেখলাম ওর ঠোঁটের পাশে গজলা জমেছে। কিছু একটা উনি বলার চেষ্টা করছিলেন, কিন্তু আমি বুঝতে পারিনি। মনে হয় উনি আয়া আয়া বলেছিলেন, কিন্তু হসপিটালে ওর জন্য কোনো আয়া রাখা হয়নি। তারপরেই উনি সেন্সলেস হয়ে গেলেন। ইউরিন আর স্টুল পাস হয়ে গেছে দেখেই আমি বুঝেছিলাম যে ওর হার্ট অ্যাটাক হয়েছে। এমার্জেন্সিতে ফোন করে তখনই ট্রান্সফার করা হলো। শুনেছি একবার জ্ঞানে এসেছিল, কিছু বলারও চেষ্টা করেছিলেন, কিন্তু পরপর আরও একটা অ্যাটাক হওয়ায় সারভাইভ করলেন না। কেবিনে কোন রকম অ্যাবনর্মাল কিছু চোখে পড়েছিল? ইল্লে স্যার, তবে একটা স্মেল ছিল, খুব লাইট স্মেল, পারফিউমের মতো। রমেশ দেসাই কি পারফিউম ব্যবহার করতেন? তা তো বলতে পারবো না স্যার, তবে ওর ঘরে ওই স্মেলটা আগে পাইনি। আচ্ছা, আরেকটা কথা বলো মনীষ, সেদিন সন্ধেবেলায় কারা এসেছিলেন রমেশ দেসাইয়ের সঙ্গে দেখা করতে? ভিজিটিং আওয়ার্সে কারা এসেছিলেন বলতে পারবো না স্যার, কারণ সেই সময় ভিড় থাকে বলে আমরা ট্র্যাক রাখতে পারি না। তবে ওদের তো স্পেশাল পারমিশনে ছিল, তাই বাড়ির লোকেরা এসেছিলেন ভিজিটিং আওয়ার্সের পরে। স্পেশাল পারমিশন কে দিয়েছিল? স্যার সেটাও বলতে পারবো না, ম্যানেজমেন্টের ব্যাপার। তাছাড়া রমেশ দেসাই তো ডক্টর আচার্যর পার্সোনাল পেশেন্ট ছিলেন। ডক্টর আচার্য ইজ আ ভেরি রেসপেক্টফুল পার্সন অফ আওয়ার হসপিটাল স্যার। বাড়ির লোকেরা কারা এসেছিলেন? ওর স্ত্রী এসেছিলেন যখন ডিনার খাচ্ছেন, তারপরে মেয়ে জামাই এলো, ছেলে এসেছিল আরো একটু পরে, সব থেকে শেষে এসেছিলেন ছেলের বউ। তখন 9টা বেজে গেছে। আমরা ঢুকতে দিতে চাইছিলাম না, বাট উনি বললেন একটা মন্ত্র পড়া কাগজ বিছানা নিচে রাখতে হবে, ওদের বাড়ির জ্যোতিষী নাকি বলেছে। এরা সবাই যে পেশেন্টকে দেখে বেরিয়ে গেল সেটা আপনি দেখেছিলেন? ইয়েস স্যার, ওর স্ত্রী আর মেয়ে জামাইকে বেরিয়ে যেতে দেখেছিলাম, কিন্তু অন্যদেরটা ঠিক মনে পড়ছে না। হয়তো আগে বেরিয়ে গেছিলেন কিংবা অন্য কোনো কাজে গেছিলেন। বীরেনকে জিজ্ঞাসা করলে জানা যেত। রেখা দেসাই যে অত রাতে এলেন, উনি বেরিয়ে গেছিলেন কি না আপনার মনে আছে? নো স্যার, তখন বোধহয় আমি ডিনার করতে গিয়েছিলাম। আসলে অতটা গুরুত্ব দিইনি। অত রাতে এসে পেশেন্টের ঘরে বসে থাকবে কেন? পেশেন্ট তো ঘুমোবে, তাই ওটা আর খেয়াল করিনি স্যার। হিমেশ দেসাই তো নিশ্চয়ই হাসপাতালেই ছিলেন? ইয়েস স্যার, ওর ফোন নাম্বার আমাদের কাছে দেওয়া ছিল। রাতে পেশেন্টের আত্মীয়রা কেউ থাকতে চাইলে আলাদা ঘর বেডের বন্দোবস্ত আছে, ওখানেই থাকেন। দরকার হলে আমরা ফোন করে ডেকে নিই। সেদিনও আমরা হিমেশ দেসাইকে ফোন করেছিলাম। প্রথমে ওর মোবাইলে ফোন করলাম, বলল সুইচড অফ। তখন ঘরে ফোন করলাম, কেউ ধরল না। তারপর আবার মোবাইলে ফোন করে তারপর ওকে পেলাম। হিমেশ দেসাই কি একলাই এসেছিলেন নাকি তার সঙ্গে আর কেউ ছিল? আর কেউ ছিল না, উনি একাই এলেন। তবে একটু পরেই ওর ছেলে মেয়ে জামাই ওরাও চলে এসেছিলেন। মনীষের সঙ্গে কথা বলে 8 তলা থেকে মেঘনাথ নেমে এলেন 3 তলায়। সেখানেই ডাক্তারদের চেম্বার। রমেশ দেসাইয়ের হাঁটু অপারেশন করার কথা ছিল যার, সেই অলোক লালের চেম্বারও এখানেই। ফোনে আগেই কথা বলা ছিল। ডক্টর লাল অপেক্ষা করছিলেন। বেশ লম্বা, মাথায় টাক, বয়স ওই 50-এর কাছাকাছি, আর সার্জন সুলভ সরু আঙুল। রমেশ দেসাইয়ের অপারেশনে কোনো রিস্ক ছিল কি? মানে আমি আদার ফ্যাক্টরসের কথা বলছি। আপনারা তো নিশ্চয়ই সব প্যারামিটার্স আগে চেক করেছিলেন? হ্যাঁ, অবশ্যই। প্যাথোলজিক্যাল এবং অন্যান্য টেস্ট করা হয়েছিল। হার্টের সব টেস্ট তো ডক্টর আচার্য নিজে করেছেন। সুগার সামান্য হাই ছিল, সেটা কমিয়ে তারপরই অপারেশনের ডিসিশন নেওয়া হয়। এছাড়াও এভরিথিং ওয়াজ ওকে। ভদ্রলোকের হার্ট অ্যাটাকটা একটু অবাকই করেছে আমাদের। একেবারে অস্বাভাবিক বলবো না, সাডেন শক থেকে এরকম অ্যাটাক হতে পারে।
তবে হার্টের ম্যালফাংশনিং এর প্রি হিস্ট্রি না থাকলে সেটা সাধারণত এতটা ফেটাল হয় না। রমেশ দেসাইয়ের তো প্রি হিস্ট্রি ছিল না, তাই না? একটু ধীরে ধীরে অনিশ্চিতভাবে মাথা নাড়লেন ডক্টর লাল। তা ছিল না, তবে মানুষের শরীর তো পুরোটাই সবসময় নিয়ম মেনে চলে না। আপনি নিজে নিশ্চয়ই সেদিন রমেশ দেসাইকে দেখেছিলেন? হ্যাঁ, অবশ্যই। সকালে একবার দেখে এসেছিলাম, দুপুরের পর আর একবার যাওয়ার কথা ছিল, কিন্তু এমন ঝামেলা শুরু হলো, মানে ওর অপারেশনটা নিয়েই ঝামেলা। আমাদের এখানে 6টা ওটি আছে। ডক্টর আচার্য আমাকে বলেছিলেন যে অপারেশনটা 4 নম্বর ওটিতে হবে। অপারেশনের সময় উনি থাকবেন সেটাও ঠিক ছিল, আমরা দুজনে আলোচনা করেই ঠিক করেছিলাম। কিন্তু সেদিন হঠাৎ জানা গেল 4 নম্বরে অপারেশন করা যাবে না, আমাদের অপারেশন করতে হবে 1 কিংবা 3 নম্বর ওটিতে। তাই শুনে সঙ্গীতা তো রেগে অস্থির, চেঁচামেচি শুরু করে দিলেন। কেন? ওই ওটি দুটো কি ঠিকঠাক নয়? না না, তা নয়। আসলে উনি বলছিলেন যে অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছেন, সেটাকে আবার বদলানো একটা ঝামেলা। তাহলে ওটি শিফট হলো কেন? ওটা আমাদের ওটি ম্যানেজার যিনি, সেই মিস্টার মল্লিকের ডিসিশন। ওখানে অপারেশনের পর একজন পেশেন্টের হঠাৎই ইনফেকশন হয়ে যায়, তাই সোয়াব টেস্ট করা দরকার ছিল। ডক্টর আচার্য তো রেগে আগুন। আসলে মল্লিকের সঙ্গে সঙ্গীতার একটু আড়াআড়ি সম্পর্ক, তাই নিয়ে মহা ঝামেলা। মল্লিক আবার নিজের ডিসিশনে অনড়। শেষকালে আমি অনেক বুঝিয়ে সঙ্গীতাকে রাজি করালাম। এই সব সামলে আর দুপুরে যাওয়া হয়নি, একেবারে রাতের রাউন্ডের সময় গেলাম। সঙ্গীতাও বোধহয় একবার গিয়েছিল, ও সেদিন অনেকক্ষণ ছিল, ওটির পুরো কাজটা দেখে তারপর বেরিয়েছে। আজ কাহনে শুনলেন দীপান্বিতা রায়ের কাহিনী শয়তানের সুগন্ধ, প্রথম পর্ব। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ গল্পতে একটা লাইক ও হাইপ এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কাইন্ডলি। অন্তিম পর্বের ডিটেলস পাবেন গল্পের শেষে, ডেসক্রিপশনের শুরুতে এবং পিন্ড কমেন্টে। প্রথম পর্ব কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমরা। সাহিত্য দীর্ঘজীবী হোক।